Recording in progress. আজকে হচ্ছে 30শে নভেম্বর 2024। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের 62তম ক্লাস এবং সুনির্দিষ্ট প্রতিকার আইনের দ্বিতীয় ক্লাস। গতদিন আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইনের প্রারম্ভিক আলোচনা করেছি, যেখানে উল্লেখযোগ্য বিষয়বস্তু ছিল যে সুনির্দিষ্ট প্রতিকার আইন একটা মূল আইন। সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 সালের 1 নম্বর আইন। এটি পাশ হয় 1877 সালের 7 ফেব্রুয়ারি, কার্যকর হয় 1877 সালের 1 মে। এরপরে এর ভাগ আছে তিনটা, অধ্যায় আছে 10টা, আর ধারা আছে 57টা। তার মধ্যে এক ধারা পড়ি নাই। এক ধারায়, যে কোনো আইনের এক ধারায় বলা আছে যে এই আইনটা অমুক সালে পাশ হয়, অমুক সাল থেকে কার্যকর হয়। এটা হলো এক ধারা। দুই ধারাটা বাতিল। তিন ধারায় বলছে ব্যাখ্যা। ব্যাখ্যা আমরা আলাদা কিছু পড়ি নাই। আর চার ধারায় বলছিল সংরক্ষণ, যেখানে বলছে যে যেটা সম্মতি চুক্তি না, সেখানে সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রযোজ্য না। এবং এছাড়া আমরা পড়েছিলাম যে দ্য নিউ ইয়র্ক সিভিল কোড, ওই আইন অনুসারে ডাক্তার হোয়াইটলি স্টক এটা সুনির্দিষ্ট প্রতিকার আইনের খসড়া প্রণয়ন করেন। এবং আমরা 5 ধারায় পড়েছিলাম, একটু রিভিউ করে দিচ্ছি, যে 5টি উপায়ে 8টা সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করতে পারে। তো এর মধ্যে কোন সম্পত্তি দখল গ্রহণ এবং তা দাবিদারকে অর্পণের মাধ্যমে প্রথম উপায়, এ জায়গায় একটা একটা প্রতিকার। 8 থেকে 11। 2 নম্বরে বলছে যা করার ব্যাপারে বাধ্যবাধকতা রয়েছে তাকে সেই কাজ করার আদেশ প্রদানের মাধ্যমে। এটা হলো আপনার 12 থেকে 30 এবং 55 ধারা, এই জায়গাও একটা। 3 নম্বরে পড়ছিলাম যা না করার ব্যাপারে বাধ্যবাধকতা রয়েছে তাকে সেই কাজ করা থেকে বিরত রাখার মাধ্যমে। এখানে জাস্ট ওই যে 52 থেকে 57 পর্যন্ত, 55 বাদে, এখানেও একটা। 4 নম্বরে ছিল যে ক্ষতিপূরণের রায় প্রদান ব্যতীত অন্য কোনো সুনির্দিষ্ট প্রতিকার, যেরকম ঘোষণামূলক মকদ্দমা, এখানে আছে 4টা। দলিল সংশোধন, চুক্তি রদ, দলিল বাতিল, এবং সবশেষে হচ্ছে আপনার ঘোষণামূলক মামলা। তো 5 নম্বরে হলো রিসিভার বা তত্ত্বাবধায়ক নিয়োগের মাধ্যমে, এখানে আছে একটা। তো এ ছিল মোটামুটি 5 ধারা। 6 ধারায় আমরা পড়ছিলাম যে প্রিভেন্টিভ রিলিফ বা আপনার নিরোধমূলক প্রতিকার। প্রিভেন্টিভ রিলিফের সংজ্ঞা দিয়েছে 6 ধারায়। বলছে 6 ধারায় বলতেছে যে পাঁচের গতে যে কথা বলছে সেটারে বলে প্রিভেন্টিভ রিলিফ। তো 5-এর কথা বলছে যে যা না করার ব্যাপারে কোনো পক্ষের বাধ্যবাধকতা রয়েছে সেই কাজ করা থেকে বিরত রাখার মাধ্যমে। এটা হলো কতর গ? 5-এর গ। তো এছাড়া আমাদের 52 ধারায় বলছে যে প্রিভেন্টিভ রিলিফ মঞ্জুর করা হয় 2টি উপায়, একটা হলো স্থায়ী নিষেধাজ্ঞার, একটা হচ্ছে কি অস্থায়ী বা স্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে। এছাড়া আমরা 7 ধারা পড়েছিলাম যে দণ্ডমূলক আইন কার্যকর করার ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রযোজ্য হবে না, মানে দণ্ড কার্যকর করা তো ওই দণ্ডবিধির কাজ বা দেওয়ানি কার্যবিধির, সরি, ফৌজদারি কার্যবিধির কাজ। এখানে সুনির্দিষ্ট প্রতিকার আইনের দণ্ড নিয়ে কোনো লেনাদেনা নাই। তো আজকে আমরা শুরু করব আহ 8 ধারা। এবং 8 থেকে 11 ধারায় আসলে আমাদের এই অধ্যায়টার নাম হচ্ছে স্থাবর সম্পত্তি, সরি, সম্পত্তির পুনরুদ্ধার সম্পর্কে, রেকভারিং পজেশন অফ প্রপার্টি। এখানে সম্পত্তি পুনরুদ্ধার বলতে দুই ধরনের সম্পত্তি, বলতে স্থাবর সম্পত্তি হলে 8-9, অস্থাবর হলে 10-11। তো যদি আপনাকে বলে যে স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার, কত কত ধারা? 8 আর 9। আর অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধার 10 আর 11। ধন্যবাদ। তো একটু পড়ি, তারপরে আমি ব্যাখ্যা দিব, দেখেন। আগে আমরা একটু পড়ি। প্রথমে এখানে লেখা আছে প্রারম্ভিক, এই বানানটা ভুল, এখানে হবে কি প্রারম্ভিক। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 5 ধারায় প্রতিকার প্রদানের 5 প্রকার পন্থা উল্লেখ করা হয়েছে। আন্ডারলাইন করেন, কয় প্রকার? 5 প্রকার। তার মধ্যে ক নং পন্থাটি হলো কোন সম্পত্তির দখল গ্রহণ এবং তা দাবিদারকে অর্পণের মাধ্যমে। 5-এর ক যেটা ছিল, আন্ডারলাইন করেন, কোন কোন সম্পত্তির দখল গ্রহণ এবং দাবিদারকে কি অর্পণ করা। এখন এই সম্পত্তি দখল গ্রহণ বলতে কোন সম্পত্তি বোঝায়? স্থাবর বা অস্থাবর। সুনির্দিষ্ট প্রতিকার আইনের, এটা গোল্ডেন, দ্বিতীয় ভাগের প্রথম অধ্যায়, এই 4টা শব্দ গোল্ডেন। দ্বিতীয় ভাগের, পাইছেন? দ্বিতীয় ভাগের প্রথম অধ্যায় সুনির্দিষ্ট প্রতিকার প্রদানের এই পন্থা নিয়ে আলোচনা করা হয়েছে। প্রতিকার প্রদানের এই পন্থা ব্যবহার করে আদালত যে সকল শর্তে সম্পত্তি উদ্ধারের বা সম্পত্তির দখল উদ্ধারের প্রতিকার প্রদান করতে পারে তা 8 থেকে 11 ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে। এর মধ্যে আন্ডারলাইন করবেন 8 ও 9 ধারা, গোল দিবেন স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার। একটু আগে বললাম না যে 8 আর 9 ধারা কি সম্পত্তি? স্থাবর সম্পত্তি। 10 এবং 11 ধারা অস্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো এখন যারা স্থাবর সম্পত্তি অস্থাবর সম্পত্তি বুঝেন না তাদের জ্ঞাতার্থে বলি, স্থাবর সম্পত্তি হলো যেটা মানে আপনার জমি, পানি, এগুলো হলো স্থাবর সম্পত্তি, বুঝতে পারছেন? আর অস্থাবর সম্পত্তি হলো
টাকা পয়সা ধন দৌলত এই যে সম্পত্তি সোনা গহনা এগুলো হলো কি অস্থাবর সম্পত্তি, যা মুভাবল। আচ্ছা, তো যা হস্তান্তর করা হয় একজনের কাছ থেকে আরেকজনের কাছে দেওয়া যায়। এখন আপনি বলতে পারেন যে স্যার স্থাবর সম্পত্তি তো হস্তান্তর করা যায়, স্থাবর সম্পত্তি হস্তান্তর করা যায় না, স্থাবর সম্পত্তির মালিকানা হস্তান্তর করা যায়। এই জমি আমি সরাইতে পারবো? পারবো না, এই জমির মালিকের জায়গায় আর একজন অর্থাৎ, কিন্তু এই ফোনটা আমি সরাইতে পারবো, এই ফোনটা আমি আর একজনের কাছে দিতে পারবো। তো যাই হোক, এখন আমরা যেটা পড়বো সেটা হলো স্থাবর সম্পত্তির দখল, পজেশন অফ ইমুভেবল প্রপার্টি। ইমুভেবল প্রপার্টি মানে কি? স্থাবর সম্পত্তি। ধারা কত? 8 আর 9। একটু বুঝেন, আমরা বই পরে দেখাবো, আগে আমরা একটু পড়ি, আগে বুঝি। ধরেন আপনি একটা সম্পত্তির মালিক, মালিক মানে আপনার সত্ত্ব আছে, সত্ত্ব আছে মালিক, এবং ওই সম্পত্তি থেকে আপনাকে বেদখল করা হয়েছে। আপনি ধরেন একটা জমির মালিক, ওই সম্পত্তি থেকে আপনাকে যদি কেউ বেদখল করে, তাহলে আপনি বেদখল হয়েছেন কি হিসেবে? মালিক হিসেবে না? মালিক হিসেবে। এখন ওই সম্পত্তির দখল পুনরুদ্ধারের জন্য আপনাকে মামলা করতে হবে। মালিক হিসেবে যদি দখল পেতে চান, যে আমি মালিক, আমার বেদখল করছে, তাহলে মামলা করতে হবে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ও 42 ধারায়। কত কত ধারায়? 8 ও 42 ধারায়। 8 ধারা হলো দখল, 42 ধারা হলো সত্ত্ব। মানে শুধু 8 ধারার মামলা কখনো করা যায় না, 8 ধারার সাথে যুক্ত হবে কত ধারা? 42 ধারা। তো 8 ও 42 ধারা মামলা আমি তখনই করব যখন আমি বেদখল হয়েছি কি হিসেবে? মালিক হিসেবে। এবং এই মামলাটা করতে হয় বেদখল হওয়ার 12 বছরের মধ্যে। কত বছর? 12 বছরের মধ্যে। এবং এই ক্ষেত্রে আমাকে কোর্ট ফিস দিতে হবে, অ্যাড ভ্যালোরাম কোর্ট ফিস। কি কোর্ট ফিস বলেন? অ্যাড ভ্যালোরাম কোর্ট ফিস। ঠিক আছে? আচ্ছা, তো এখন আপনি যদি আহ তাহলে মালিক হিসেবে বেদখল হইলে দরকার প্রিন্টারটা খুলে নিন, দ্বিতীয়টা খুলেন, দ্বিতীয়টা খুলে লাগান, রাউটার ছাড়া দ্বিতীয়টা খুলে লাগান। মালিক হিসেবে যদি আপনি বেদখল হন, তাহলে আপনাকে মামলা করতে হবে 8 ও 42 ধারা। আচ্ছা, এখন যদি ধরেন আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারায় বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি দীর্ঘদিন যাবৎ কোনো স্থাবর সম্পত্তির দখলে থাকে, সে মালিক হোক বা না হোক, ধরেন এই জমিতে আমি দীর্ঘদিন ধরে আছি, এখন আমি মালিক হতেও পারি আবার নাও হতে পারি। এখন আমারে এসে যদি কেউ বেদখল করে বেআইনি পন্থায়, আইনানুগ পন্থা ব্যতি রেখে, আইনানুগ পন্থা ব্যতি রেখে মানে আদালত বা সরকার এসে যদি উচ্ছেদ করে আমারে, সেটা হলো আইনানুগ পন্থা। আর আমারে এসে জোরপূর্বক টেনে হেসড়ে মারের ভয় দেখাইয়া বা আমারে টেনে হেসড়ে বের করে দিছে, এটা হলো কি? বেআইনি পন্থা। তাহলে যদি কেউ আমাকে বেদখল করে কোন পন্থায়? বেআইনি পন্থায়, আইনানুগ পন্থা ছাড়া, তাহলে আমি 9 ধারার মামলা দায়ের করতে পারবো। 9 ধারার মামলা করতে হলে আমাকে মালিক হওয়া, মালিকানা প্রমাণের প্রয়োজন নাই, সত্য প্রমাণের প্রয়োজন নাই। এবং 9 ধারার মামলাটা আমাকে দেখাইতে হবে যে আমি দখলে ছিলাম, আমার বেদখল করছে কিভাবে? বেআইনি ভাবে। তাহলে আমি 9 ধারার মামলা দায়ের করতে পারবো। এখন 9 ধারার মামলার তামাদি হলো 6 মাস। যেদিন থেকে বেদখল হবেন সেদিন থেকে কতদিন? 6 মাস। এবং 9 ধারার মামলা আপনার কোর্ট ফিস দেওয়া লাগবে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফিসের অর্ধেক। এখন যারা অ্যাড ভ্যালোরাম কোর্ট ফিস বুঝেন না তাদের উদ্দেশ্যে বলি, অ্যাড ভ্যালোরাম কোর্ট ফিস হলো আমাদের দেওয়ানি মামলায় মোট 2 ধরনের কোর্ট ফিস। একটা হলো অ্যাড ভ্যালোরাম কোর্ট ফিস আর একটা হলো ফিক্সড কোর্ট ফিস। অ্যাড ভ্যালোরাম কোর্ট ফিস মানে হলো আপনি যে বিষয় নিয়ে মামলা করতে চান, আপনার বেদখল করছে, 8 ও 42 ধারার মামলা, আপনার বেদখল করছে, এখন আপনি মামলা করলে ওই আপনার বাড়ির যে মূল্য, সেটার অ্যাড ভ্যালোরাম কোর্ট ফিস, অ্যাড ভ্যালোরাম মানে হলো মূল্যানুপাতিক, 2% হারে দিতে হবে। 2% হারে দিতে হবে, তবে সর্বোচ্চ 40,000-এর বেশি না। 2% হারে দিতে, ধরেন আপনার বাড়ি মূল্য 10 কোটি টাকা, আর 2% হারে দিতে দিতে দেখা গেল যে ওই ওইসে প্রায় 1 লক্ষ টাকা। কিন্তু 1 লক্ষ টাকা দেওয়া লাগবে না, দিতে হবে কত? 40,000। তার মানে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফিস যদি স্থাবর সম্পত্তি হয়, তাহলে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফিস দিতে হবে হাইয়েস্ট 40,000, সাথে ভ্যাট আছে, যেটা আলাদা বিষয়, 40,000 সামথিং হয়। আর যদি অর্থ হয়, অর্থ, আপনি অর্থ আয়ের মামলা করতে চান, সেক্ষেত্রেও অ্যাড ভ্যালোরাম কোর্ট ফিস দিতে হয়। সেই ক্ষেত্রে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফিস হলো 2.5%। আর 2.5%, তবে সেটা 50,000-এর বেশি না। ওই ভ্যাট ট্যাট দিয়ে 56,000 সামথিং হয় আর কি। তো সেটা আমাদের বিষয় না, এই কোর্ট ফিস জাস্ট আপনাদের আসবেও না। জাস্ট কোর্ট ফিসের জিনিসটা কি এটা ব্যাখ্যা করার জন্য এই বিষয়টা বলা আর কি। তো 8 ধারায় মামলা করতে পারে শুধু মালিক,
বেদখল হওয়ার কতদিনের মধ্যে? 12 বছরের মধ্যে। কি কোর্ট ফি দিতে হবে? এক বছর। 9 ধারায় মামলা করতে পারে দখলের, যে দখলে ছিল সে, সে মালিকও হতে পারে, আবার কি মালিক নাও হতে পারে, তবে 9 ধারায় মামলাটা করতে হবে কতদিনের মধ্যে? 6 মাসের মধ্যে। এবং এখানে কোর্ট ফিস হলো অ্যাডভেলাম কোর্ট ফিসের অর্ধেক, মানে যদি অ্যাডভেলাম কোর্ট ফিস দেওয়া লাগতো 40,000, তাহলে এই জায়গায় দেওয়া লাগবে কত? 20,000। বুঝতে পারছেন? তো এখন আরো কিছু বেসিক পার্থক্য আছে, তো সেটা হলো পরের বিষয়। 8 ধারায় আমার প্রমাণ করতে হবে সত্য, আর 9 ধারায় প্রমাণ করা লাগবে কি? দখল। 8 ধারায় শুধু মামলা করতে পারে মালিক, 9 ধারায় মালিকও মামলা করতে পারে, অন্য কেউ মালিক মামলা করতে পারে। বুঝতে পারছেন? এখন 8 ও 9 ধারার মধ্যে আরেকটা পার্থক্য হলো, 8 ধারার ক্ষেত্রে সরকার যদি আপনাকে বেদখল করে, ধরেন আমি এই জমির মালিক, আমার সরকার এসে বেদখল করলো, সরকারের বিরুদ্ধে আমি 8 ও 42 ধারা মামলা করতে পারবো। বুঝতে পারছেন? কিন্তু সরকার যদি আমাকে বেদখল করে, তাহলে সরকারের বিরুদ্ধে আমি 8 ও 42 ধারা মামলা করতে পারবো। কিন্তু সরকার যদি আমার বেদখল করে, সরকার বিরুদ্ধে আমি 9 ধারা মামলা করতে পারবো না। কেন পারবো না? কারণ ওই জায়গায় বলছিলাম যে আইনগত পন্থায় ব্যতীত যদি বেদখল করে, সরকার বেদখল করছে মানে তো আইনগত পন্থায় বেদখল করছে, আইনগত পন্থায় বেদখল করলে তো আমি 9 ধারা মামলা করতে পারবো না। আমি 9 ধারা মামলা করতে পারবো যখন আমাকে আনলফুলি আমাকে বেদখল করা হয়েছে। বুঝতে পারছেন? একজন প্রশ্ন করছেন যে 9 ধারার কোর্ট ফিস, 9 ধারার কোর্ট ফিস অলরেডি বলেছি, 9 ধারার কোর্ট ফিস হচ্ছে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফিসের অর্ধেক, অর্থাৎ 8 ধারা এটা অ্যাড ভ্যালোরাম কোর্ট ফিস, আর 9 ধারা হলো আগে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফিস হিসাব করবেন, সেটার অর্ধেক আপনার দেওয়া লাগবে। এবং আমরা যেটা জানলাম যে 8 ধারায় আহ, সরকারের বিরুদ্ধে মামলা করা যায়, কিন্তু 9 ধারায় সরকারের বিরুদ্ধে মামলা করা যাবে না। ঠিক আছে? এছাড়া আর একটা বিষয়, সেটা সামনে পড়বো, যে 8 ধারার মামলায় আপিল, রিভিউ, রিভিশন যা যা করার সুযোগ আছে সবকিছুই করা যাবে, কিন্তু 9 ধারার মামলায় আপিলও করা যাবে না, রিভিউ করা যাবে না, করা যাবে কি? রিভিশন। বুঝতে পারছেন? তো এগুলো সামনে বিস্তারিত পড়বো, জাস্ট আপনাদের একটু মানে হালকা একটু ধারণা দিলাম যে 8 এবং 9 ধারার মামলাটা হলো কি। এখন আর একটু কথা বলি, সেটা হলো, ধরেন আপনি একটা বাড়ির মালিক, আপনাকে এসে কিছু দুষ্ট লোক বেদখল করলো। এখন আপনি তো মালিক, মালিক হিসেবে আপনার হাতে দুইটা অপশন আছে, আপনি 9 ধারার মামলাও করতে পারেন, আবার কি 8 ধারার মামলাও করতে পারেন। এখন আমি করব কি? এখন শুনেন, আমি যদি 9 ধারার মামলা করি, তাহলে মামলাটা দায়ের করতে হবে কতদিনের মধ্যে? 6 মাস। 9 ধারার মামলায় আমার কোর্ট ফিস দিতে হবে অ্যাডভেলকরণ কোর্ট ফিসের অর্ধেক। ঠিক আছে? এবং এই 9 ধারার মামলা যদি আমি হেরে যাই, 9 ধারার মামলা ধরেন আমি হেরে গেছি, তাহলে আমার আবার 8 ও 42 ধারা মামলা আমি দায়ের করতে পারবো। মানে 8 ও 42 ধারার অপশন তো আমার হাতে আছে। আর আপনি যদি মনে করেন যে না, আমি 9 ধারার মামলা প্রথমে করবো না, আমি শুরু ওই 8 ও 42-এ যাবো, তাহলে আপনি যাইতে পারেন। তাহলে মালিক হইলে আপনার হাতে অপশন দুইটা থাকে। কিন্তু যদি আপনি মালিক না, জাস্ট দখলদার, দীর্ঘদিন যাবত দখলদার ছিলেন, আপনারা বেদখল করতে, তাহলে তো 8 আর 42-এর সুবিধা আপনি পাইতেছেন না। সেক্ষেত্রে আপনার শুধু করতে হবে কত ধারা? 9 ধারা। বুঝতেন? তো আপনাদের কনস্ট্রাকটিভ প্রেস জুডিকাটা মনে আছে কিনা আমি ঠিক জানি না। কনস্ট্রাকটিভ প্রেস জুডিকাটা হলো যে যখন যখন একটা মামলায় কেউ কেউ কোনো কথা, একটা যুক্তি দেখাইতে পারতো, আত্মপক্ষ সমর্থন অথবা বাদীপক্ষ তার পক্ষে একটা যুক্তি দেখাইতে পারতো, কিন্তু সে ওই প্রথম মামলা যখন চলছে তখন ওই যুক্তিটা সে দেখায়নি, পরবর্তীতে ওই যুক্তির উপর ভিত্তি করে সে দ্বিতীয় মামলাটা করছে, তখন আদালত বলবে তোমার এই দ্বিতীয় মামলা চলবে না, এটা কনস্ট্রাকটিভ বা পরোক্ষ দোষ দ্বারা বাড়িতে হবে। কেন? কারণ তুমি এই যে যে কথাটা বলছো, এটা তো তুমি আগের মামলায় বলতে পারতা, যেহেতু তুমি আগের মামলায় বলো নাই, তার মানে ধরে নেওয়া হবে তোমার কথা বলার অধিকার ওখানেই শেষ হয়ে গেছে। এখন কনস্ট্রাকটিভ প্রেজুডিকাটা কি আমি একটু যদি এইভাবে ব্যাখ্যা দিই, আপনি একজনের বিরুদ্ধে মামলা করছেন, শুধু সপ্তের মামলা, 42 ধারার মামলা করছেন, দখল আপনি চান নাই, কিন্তু অ্যাকচুয়ালি আপনি দখলে নাই, শুধু 42 করলে কাজ হবে?
কাজ হবে না, শুধু সত্য চাইছেন কিন্তু আপনি দখলে নাই, আপনি সত্যের মামলা হেরে গেছেন, খারিজ হয়ে গেছে। তারপরে যায় 842 যারা আবার দায়ের করছে। তো আদালত বলবে যে তোমার এই মামলা এখন আর চলবে না। কেন চলবে না? তোমার যে দখল ছিল, এটা তো তুমি, তুমি যে দখল চাও এটা তো তুমি আগের মামলায় দেখাইতে পারতা, যেহেতু আগের মামলায় তুমি দেখাও নাই। তো এই জায়গা তোমার পরের মামলা কি কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা দ্বারা খারিজ হবে। এখন কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা তো বুঝাইলাম, এখন রেস জুডিকাটা বুঝেন না কেউ আছেন? তাহলে আবার বুঝাই। রেস জুডিকাটা হলো ভাই, যে একটা মামলার পক্ষ ধরেন আপনি আর বরকত, এই প্রথম মামলায় ধরেন বরকত জিতছে, আপনি হেরে গেছেন। হেরে যাওয়ার পর আপনি আবার ওই একই বিষয় নিয়ে যদি মামলা করেন, তখন আদালত বলবে যে এই মামলা তো অলরেডি বিচার একবার কি হয়ে গেছে, তাহলে এই মামলাটার দ্বিতীয় বিচার হবে না। এটা হলো রেস জুডিকাটা, এটা হলো রেস জুডিকাটা। কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা হলো এইটার একটু আপডেটেড ফর্ম। মানে এই জায়গাও একই জিনিস, কিন্তু মামলাটা প্রথম মামলা দ্বিতীয় মামলাটা একটু আলাদা, বাট মূল চাওয়া একই। মূল চাওয়া ওই জমি। প্রথম মামলায় আমি শুধু সত্য চাইছিলাম, দ্বিতীয় মামলা সত্য চাইছি পাই নাই, দ্বিতীয় মামলায় সত্যর দখলই চাইছি। তখন আদালত বলবে যে তুমি তো দখল আগের মামলায় চাইতে পারতা, যেহেতু আগের মামলায় চাও নাই, দ্বিতীয় মামলা কি হয়ে যাবে, খারিজ হয়ে যাবে। তো আরো যদি ভালো একটা উদাহরণ দেই, সেটা হলো যে ধরেন বিথিকা বিশ্বাস একটা মামলা করছে, একটা জমির দখল চাচ্ছে তিনি মালিক হিসেবে। কি হিসেবে? মালিক। মালিক হিসেবে ওনার মামলাটা আদালত খারিজ করে দিয়েছে, মানে ওনার দখল দেয় না, উনি হেরে গেছেন। কিছুদিন পরে ওই সেম জমির দখল তিনি চাইতেছে বন্ধক গ্রহীতা হিসেবে। বন্ধক গ্রহীতা মানে উনি দ্বিতীয় মামলায় বলতেছে যে আমার কাছে অমুক বন্ধক রাখছিল, তাই আমি এই মর্মে বন্ধক গ্রহীতা হিসেবে জমি চাইতেছি। প্রথমবার চাইছিল কি হিসেবে? মালিক হিসেবে। দ্বিতীয়বার দ্বিতীয় মামলায় চাইছে কি? প্রথম মামলায় তো আদালত ওনারে কি দেয় নাই, ওই জমির মালিকানা দিছে, দেয় নাই। দ্বিতীয় মামলায় দ্বিতীয়বারও উনি কিন্তু মূল চাওয়া কিন্তু একই, ওই জমি, কিন্তু দ্বিতীয়বার এসে উনি নতুন একটা দাবি করতেছে, ওই হিসাবে কি হিসেবে এসেছে? বন্ধক গ্রহীতা। তখন আদালত বলবে বিথিকা, তুমি যে বন্ধক গ্রহীতা হিসেবে যে জমির মালিকানা, জমি যে চাইতেছো, এই বন্ধক গ্রহীতা তুমি তো এর আগেও একটা মামলায় হারছো, সেটা হলো তুমি মালিক হিসেবে চাইছিলা, তাহলে তুমি ওই মামলায় দাবি করতে পারতা যে বন্ধক গ্রহীতা হিসেবেও আমি চাই, মালিক হিসেবেও চাই, বন্ধক গ্রহীতা হিসেবেও চাই। যেহেতু তুমি আগের মামলায় তোমার দাবিটা তুমি উত্থাপন করো নাই, তা তাহলে এই পরের মামলায় তুমি করতে পারবে না, ধরে নেওয়া হবে ওই আগের মামলায় তোমার অধিকার কি চলে গেছে। বুঝতে পারছেন? তো এত কথা বলার একটাই কারণ, সেটা হলো এই যে যে আমরা একটু আগে যে পড়লাম যে 9 ধারার মালিক 9 ধারার মামলাও করতে পারে, আবার কি 8 ধারায়। এখন মালিক যদি 9 ধারার মামলা করে হেরে যায়, তাহলে 842 ধারার মামলাও করতে পারবে। এখন ওই জায়গায় আদালত বলবে না যে তুমি তো আগে 9 ধারা করছো, 9 ধারার মধ্যেই তো 8 ধারা চাইতে পারতা, তাহলে তুমি 8 ধারা আবার করলা কেন, 8 ধারা কনস্ট্রাকটিভ প্রেজুডিকেটর দ্বারা বাড়িত, এইটা বলবে না। কেন বলবে না? কারণ এটা কনস্ট্রাকটিভ প্রেজুডিকেটের একটা ব্যতিক্রম। আমাদের এই 9 ধারায় বলা আছে যে যদি কোনো ব্যক্তি এই 9 ধারার মামলায় হেরেও যায়, পরবর্তীতে সে সত্য সহ দখলের মামলাও দায়ের করতে পারবে। কারণ এখানে এই ধারায় ওই জিনিসটার কি দেয়া হয়েছে, বৈধতা দেওয়া হয়েছে। তাই এই কারণে কনস্ট্রাকটিভ প্রেস জুডিকাটার একটা ব্যতিক্রম হলো 9 ধারা এবং 8 ধারার মামলা। বুঝতে পারছেন? তো ওভারঅল আমি একটা ধারণা দেওয়ার আপনাদের চেষ্টা করলাম। এখন আমরা যখন বই পড়বো এবং বইয়ের সাথে মিলাবো, তখন এই জিনিসটা আপনি আরো ভালো বুঝতে পারবেন। তো জাস্ট এতটুকু, যে 8 ধারার মামলা করে মালিক যার সত্ত্ব আছে, 9 ধারার মামলা করে যার দখল আছে। 8 ধারায় কোর্ট ফিস দেওয়া লাগে অ্যাড ভ্যালিডাম, 9 ধারায় কোর্ট ফিস দেওয়া লাগে অ্যাড ভ্যালিডাম কোর্ট ফিসের অর্ধেক। 8 ধারায় সরকারের বিরুদ্ধে মামলা করা যায়, 9 ধারায় সরকারের বিরুদ্ধে মামলা করা যায় না। এতটুকুই। একটু নামাজের বিরতি, নামাজ শেষে এবার আমরা শুরু করবো ইনশাল্লাহ। 8 ধারায় বিধান করা হয়েছে সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তিতে দখলের অধিকারী ব্যক্তি, এই 3টে শব্দ গোল্ডেন, দখলের অধিকারী ব্যক্তি তার দেওয়ানি কার্যবিধিতে উল্লেখিত পন্থায় পুনরুদ্ধার করতে পারে। দেখেন, বিরতিতে যাওয়ার আগে আমি বলেছিলাম যে 8 ধারা মামলাটা দায়ের করে হচ্ছে মালিক, নাকি? এই ওনার একটু দেখা দিন, পাইছেন? সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তিতে গোল দিবেন, দখলের অধিকারী ব্যক্তি, এই 3টে শব্দ গোল দেন।
বলতেন জি। তো আমি বলছিলাম যে 8 ধারায় মামলা করে কে? মালিক। এখন আপনি যদি প্রকৃতপক্ষে 8 ধারাটা পড়েন, ওখানে মালিক শব্দটার কোনো উল্লেখ নাই। ওখানে আছে দখলের অধিকারী ব্যক্তি। এই দখলের অধিকারী ব্যক্তি মানেই হচ্ছে কি? মালিক, যার সত্ত্ব আছে। বুঝতে পারছেন? তো দখলের অধিকারী ব্যক্তি, এটার পাশাপাশি একটু লিখতে পারেন যে মালিক বা যার সত্ত্ব আছে। ইংলিশটা যদি দেখেন, এবং সেটা উদ্ধার করবে কোন পদ্ধতিতে? দেওয়ানি কার্যবিধিতে উল্লেখিত পন্থায়। এ পার্সন এন্টাইটেল টু দ্য পজেশন অফ স্পেসিফিক ইমুভেবল প্রপার্টি মে রিকভার ইট ইন দ্য ম্যানার প্রেসক্রাইবড বাই দ্য কোড অফ সিভিল প্রসিডিওর। ইংলিশটা আন্ডারলাইন করেন, প্রেসক্রাইবড বাই দ্য কোড অফ সিভিল প্রসিডিওর। বরকত সাহেব ওনার একটু সাহায্য করেন। আচ্ছা, তো এখন আমরা চলে আসি 9 ধারায়। দেখেন, অন্যদিকে 9 ধারায় বিধান করা হয়েছে, যদি কোনো ব্যক্তি স্থাবর সম্পত্তি হইতে, আন্ডারলাইন করেন, দখলচ্যুত হয়। যদি কোনো ব্যক্তি, ঠিক আছে, এখানে কিন্তু বলে নাই দখলের অধিকারী ব্যক্তি, পাইছেন? 8 ধারায় বলছিল কি? দখলের অধিকারী ব্যক্তি। আর এই জায়গায় বলতেছে যে যদি কোনো ব্যক্তি স্থাবর সম্পত্তি হতে দখলচ্যুত হয়, মানে ডিসপজেসড হয়, আন্ডারলাইন করবেন, তার সম্মতি ছাড়া, উইদাউট হিজ কনসেন্ট, যথাযথ আইনগত পন্থা ব্যতীত, আদারওয়াইজ দেন ইন ডিউ কোর্স অফ ল, মানে ওনারা যে বেদখলটা করা হয়েছে এটা আইনগত পন্থা ছাড়া। ধরেন কোর্টের মাধ্যমে বেদখল করা হয়নি, সরকার তাকে বেদখল করে নাই, তাকে জোরপূর্বক ভয় দেখাইয়া বেদখল করে ফেলছে, তাহলে গোল দিবেন সে। সে শব্দটা গোল দেন, সে বা তার মাধ্যমে দাবিদার কোনো ব্যক্তি, এটা গোল দেন, সে বা তার মাধ্যমে দাবিদার কোনো ব্যক্তি। সে বা তার মাধ্যমে দাবিদার কোনো ব্যক্তি মামলার মাধ্যমে তার দখল পুনরুদ্ধার করতে পারে, যদিও এইরূপ মামলায় অন্য যে কোনো সত্ত্ব দাবি করা যায়। আন্ডারলাইন করেন, যদিও এইরূপ মামলায় অন্য যে কোনো সত্ত্ব দাবি করা যায়। তো এখানে এই লাইনটার তাৎপর্য অনেক বেশি। আপাত দৃষ্টিতে আপনার কাছে মনে হইতে পারে সাধারণ একটা লাইন, কিন্তু 9 ধারার মামলা দেখেন, যে বেদখল হয়েছে, ধরেন দখলে ছিল হলো শামীম, ওনারে বেদখল করছে স্বপন সাহেব। এখন শামীমও মামলা করতে পারে, অথবা শামীম কাউরে ক্ষমতা দিতে পারে, আশরাফ বললে বললো যে ভাই তুমি আমার পক্ষে মামলাটা করো। যে বেদখল হয়েছে সে না করিয়া, এই যে দেখেন, তার মাধ্যমে দাবিদার কোনো ব্যক্তি, পাইছেন? মানে যে বেদখল হয়েছে সরাসরি তার মামলা করার দরকার নাই, সে যদি কাউকে ক্ষমতা দেয় সেও মামলাটা করতে পারে। এটা কোন ধারার মামলা? 9 ধারা। কিন্তু পাইছেন ভাই? কিন্তু 8 ধারার মামলা কিন্তু যে মালিক তাকেই করতে হবে। বুঝেন কিনা? তাহলে আমাদের এখানে প্রশ্ন আসবে যে 9 ধারার যদি কেউ বেদখল হয় তাহলে কে মামলা করতে পারে? সেও করতে পারে, অথবা তার মাধ্যমে দাবিদার কোনো ব্যক্তিও করতে পারে। জি, জি। এছাড়া যদিও এরূপ মামলায় অন্য যে কোনো সত্য দাবি করা যায়। অন্য যে কোনো সত্য মানে কি? মানে এই মামলায় যদি আপনি কখনো হেরে যান, তাহলে অন্য সত্ত্বেও আপনি দাবি করতে পারবেন। বুঝতে পারছেন? তো সেটা আলাদা বিষয়, সেটা একটু পরে আসতেছি। তো এখন আমরা চলে আসি যে যে ক্ষেত্রে 8 ও 9 ধারায় মকদ্দমা দায়ের করা যায়। সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি বা সম্পত্তির দখল উদ্ধারের জন্য 8 ও 9 ধারায় মকদ্দমা দায়ের করা যেতে পারে। এখন প্রশ্ন হলো যে কোন ক্ষেত্রে 8 ধারা এবং কোন ক্ষেত্রে 9 ধারায় মকদ্দমা দায়ের করবেন। ঠিক আছে? স্যার, স্যার এদিকে যদি কোনো ব্যক্তি, মানে এইখানে যদি কোনো ব্যক্তি কথার অর্থ কি আমি বুঝতেছি না। যদি কোনো আচ্ছা, যদি কোনো ব্যক্তির কথা বোঝেন না, যে কোনো সম্পত্তির দখলে কে থাকে? মালিক পশু, থাকে, পশু পাখি তো থাকে না। না মালিক থাকে। মালিক, তা মালিক একজন ব্যক্তি না? হুম। সব সময় কি সব জমিতে মালিক থাকে? না থাকে না। যদি এই জায়গা বলতো যদি কোনো মালিক, তাহলে ওই বিধানটা শুধু মালিকের জন্যই প্রযোজ্য হতো। দীর্ঘদিন যাবত একজন একটা জমিতে আছে, সে ওই জমির মালিক না, বাট দীর্ঘদিন ধরে আছে, তাহলে যদি কোনো ব্যক্তি, বুঝতেন? হ্যাঁ স্যার, আর এইখানে যদি পশু পাখির জন্য, কুকুর ছাগলের জন্য হতো, তাহলে যদি কোনো ব্যক্তি বা পশু পাখি, এটাও হয়তো। আচ্ছা, দেখেন, এখন আপনি একটা জিনিস দেখেন, এটা মনে রাখেন, 9 ধারা মালিকের জন্য প্রযোজ্য, আবার কি, যে মালিক না বাট দখলে আছে তার জন্য প্রযোজ্য। বাট 8 ধারা শুধু প্রযোজ্য কার জন্য? মালিক। ধন্যবাদ। এখন আমরা দেখি, দেখেন, 8 ধারায় মকদ্দমা দায়ের, কখন 8 ধারায় মামলা দায়ের করা যায়? সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি উদ্ধারের জন্য 8 ধারায় গোল্ডেন 2টি ক্ষেত্রে মকদ্দমা দায়ের করা যায়। কয়টা ক্ষেত্রে? গোল্ডেন 2টা ক্ষেত্রে। পাইছেন? আমাকে এরকম দুটি নাই। কি নাই? পড়াচ্ছি তো পুরান বই নাই মানে। আচ্ছা, দুইটি। ওই পাশে যান, ওই যে ওই পাশে কি, ওই যে বাম সাইডে এই জায়গা আছে। আর দ্বারা পাইছেন? আছে না। 1008-এর 1 ইঞ্চি নিচেই দেখেন, পাইছেন? ওই সোজাসুজি। সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি উদ্ধারের জন্য
আট ধারায় দুইটি ক্ষেত্রে মকদ্দমা দায়ের করা যায়। এক নাম্বার দেখেন, মালিক কর্তৃক সত্ত্বের উপর ভিত্তি করে মকদ্দমা দায়ের, এ সুট বেসড অন, ইংলিশটা আন্ডারলাইন করেন, পাইছেন? এ সুট বেসড অন টাইটেল বাই ওনারশিপ। আর একটা হচ্ছে গোল্ডেন, দখলি সত্ত্বের উপর ভিত্তি করে মকদ্দমা দায়ের, এ সুট বেসড অন পজেসরি টাইটেল। কি টাইটেল বলেন? পজেসরি টাইটেল বা দখলি সত্ত্ব। এখন একটু বুঝেন, আমি একটু বুঝাই দিই দ্রুত, যে যে কোনো স্থাবর সম্পত্তির মালিক দুই সূত্রে হওয়া যায়। একটা হলো মালিকানা সত্ত্বে, আর একটা হচ্ছে আপনার দখলি সত্ত্ব। হুম। তো মালিকানা সত্ত্ব দুইটাই সত্য, একটা হলো মালিকানা সত্ত্ব আর একটা হচ্ছে মালিকানা সত্ত্ব। কি আমি বুঝাই, আপনি একটা জমি কিনছেন, এটা আপনি মালিকানা সত্ত্ব। আপনার বাবার জমি আপনি পাইছেন, এটা মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব, দখলি সত্ত্ব না, মালিকানা সত্ত্ব। আপনার একজন দান করছে, এটা মালিকানা সত্ত্ব। আপনার একজন উইল করছে, এটা কি? মালিকানা সত্ত্ব। তো হোয়াট ইজ দখলি সত্ত্ব? দখলি সত্ত্ব হলো জবরদখলি, অ্যাডভার্স পজিশন। কেমনে? যে আপনি একটা জমি জোরপূর্বক একজনকে বেদখল করতেন। ধরেন শামীমের জমি জোরপূর্বক আপনি বেদখল করতেন। বেদখল করার পরে শামীম 12 বছরের মধ্যে 842 ধারা মামলা করে নাই। 842 ধারার মামলার তামাদি মেয়াদ কতদিন? 12 বছর। তো 12 বছরের ভিতর শামীম কোনো মামলা দায়ের করে নাই। তাহলে যখনই 12 বছরের মধ্যে শামীম মামলা দায়ের করে নাই, তখন 12 বছর পরে ওই জমিতে শামীমের মালিকানা সত্ত্ব কি হয়ে গেছে? বিলুপ্ত হয়ে গেছে। তখন ভাই সুরঞ্জন না, সুরঞ্জন সাহেবের, উনি যেহেতু 12 বছর একটা না আছে, হুম। এখন উনার ওই জমিতে সত্ত্ব তৈরি হয়েছে, জবরদখল সত্ত্ব। এটার বলে হলো দখলি সত্ত্ব। কি সত্য বলেন? দখলি সত্য। এখন শামীম যে 12 বছরের মধ্যে মামলাটা করে নাই, এখন 12 বছর পরে এসে শামীম মামলা করলে তামাদি আইনে 3 ধারা অনুযায়ী শামীমের মামলা কি হয়ে যাবে? খারিজ হয়ে যাবে। তো এখন ধরেন শামীম মামলা টামলা কিছু করে নাই, শামীম 14 বছরের মাথায় আইসা, শামীমের এখন শক্তি হয়েছে, আমলিক সরকার চলে গেছে, শামীমের শক্তি হয়েছে, শামীম আইসা এখন সুরঞ্জন রে বেদখল করছে। এখন শামীম যতই বেদখল হোক, সুরঞ্জনের এই জায়গায় অলরেডি কি হয়ে গেছে? দখলি সত্ত্ব হয়ে গেছে। এখন সুরঞ্জন আবার শামীমের বিরুদ্ধে 842 ধারা মামলা দায়ের করতে পারবে। বুঝতে পারছেন? বাট এক্ষেত্রে তাহলে একটা জিনিস মনে রাখেন, যে মালিকানা সত্ত্ব হলো ক্রয় সূত্রে, তারপরে উত্তরাধিকার সূত্রে, এইগুলা সত্ত্ব সত্ত্বে, এইগুলার সূত্রে মালিক হওয়ার বলে হলো মালিকানা সত্ত্ব। বুঝতে পারছেন? আর আপনি যদি একটানা কোনো সম্পত্তিতে জোরপূর্বক 12 বছর থাকেন এবং সেই সম্পত্তির মালিক আপনার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করে নাই, তখন জবরদখল সূত্রে আপনার যে সত্ত্বের সৃষ্টি হয় সেটাকে কি বলে? দখলি সত্ত্ব। তাহলে 8 ধারার মামলা আপনার মালিকানা সত্ত্বের উপর ভিত্তি করেও দায়ের করা যায়, আবার কি দখলি সত্ত্বের উপর ভিত্তি করেও দায়ের করা যায়। আপনার জায়গায় আমার বসবাস করতেছেন, 12 বছর হয়ে গেছে, আমার তো মালিক সত্য হইতে পারে না, ওটা মালিকটা সত্য হয়। তো বলো, আমি ওই যে আপনি যে কথাটা বলছেন সেটা হলো এস্টোফেল দ্বারা বাড়িতে হয়ে যাবে। মানে আমি আমি যদি আমার জমিতে আপনার আমি থাকতে দেই, আপনি 12 বছর কেন, আপনি যদি 100 বছরও থাকেন, তবুও সেটা জবরদখল হবে না। কারণ আপনি আমার কাছ থেকে কি নিয়ে থাকছেন? অনুমতি নিয়ে থাকছেন। অনুমতি ছাড়া হলে হবে না। এটা আবার ওই সাক্ষ্য আইনে আমরা যখন করব তখন জানে যাবেন যে 115-তে এস্টোফেল হয়ে যাবে। মানে মেইনলি এস্টোফেলের সংখ্যা 115, এটা 116-তে। তখন আমি বলবো যে আদালত জিজ্ঞেস করবে যে তুমি কত বছর আছো? সুরঞ্জন বললো যে আমি এত বছর আছি। তাহলে আমার সুরঞ্জন দাবি করতেছে দখলি সত্ত্ব হয়েছে এই ঘটনার। সুরঞ্জন বলবে যে তুমি কি অনুমতি নিছিলা? জি আমি অনুমতি নিয়েছিলাম, ওই যে শেষ। বুঝতে পারছেন? অনুমতি নিয়ে থাকলে সেটা কখনোই জবরদখল না। হয় না। বুঝতে পারছেন? যাই হোক, আপাতত এতটুকু মনে রাখেন, 8 ধারার মামলা দুইটা ক্ষেত্রে করা যায়, একটা হলো মালিকানা সত্ত্ব আর একটা হচ্ছে কি? দখল দখলি সত্ত্ব। সত্ত্ব। তো এবার বাম পাশে ডান সাইডে আসেন, 9 ধারার মোকদ্দমা। 9 ধারার মোকদ্দমা আছে অন্যদিকে সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি দখল উদ্ধারের জন্য 9 ধারার মোকদ্দমা দায়ের করা যায় বলতেন একটি ক্ষেত্রে, শুধুমাত্র বাদীর পূর্ববর্তী দখলের উপর ভিত্তি করে মোকদ্দমা দায়ের করা যায়। আন্ডারলাইন করবেন বাদীর সম্মতি ছাড়া, তার সম্মতি ছাড়া, এবং আন্ডারলাইন করবেন আইনগত পন্থা ব্যতীত তাকে দখলচ্যুত করা হয়েছে। সম্মতি ছাড়া আর কি? আইনগত পন্থা ছাড়া। ছাড়া যদি তারা দখলচ্যুত করা হয়। তো সুতরাং সুতরাং দেখেন, সুতরাং 8 ধারায় মোকদ্দমা দায়ের করা যায় সত্ত্বের উপর ভিত্তি করে বা দখলি সত্ত্বের উপর ভিত্তি করে। একটা সত্ত্বের মানে হলো মালিকানা সত্ত্ব, আর দখলি সূত্র সত্ত্ব হলো ওই যে জবরদখল মূলে যে সত্ত্ব।
এই কারণে 8 ধারায় মকদ্দমা দায়ের করতে পারে যে ব্যক্তির স্থাবর সম্পত্তিতে গোল্ডেন সত্ত্ব আছে বা কি আছে, দখলি সত্ত্ব আছে। অপরদিকে 9 ধারায় মকদ্দমা দায়ের করা যায় পূর্ববর্তী দখলের উপর ভিত্তি করে, এ সুট মেয়ারলি বেসড অন প্রিভিয়াস পজেশন। এই জায়গা আপনার দরকার শুধু পূর্ববর্তী দখল, এই জায়গা আমার সত্ত্বের কোনো দরকার নাই। 9 ধারা মানেই দখল, 8 ধারা মানেই কি, সত্ত্ব। যে ক্ষেত্রে বাদীর সম্মতি এবং আইনগত পন্থা ছাড়া অর্থাৎ বলপূর্বক তাকে দখলচ্যুত করা হয়েছে। আমরা এখানে দুইটা উদাহরণ দেখব। অবশ্যই বল আছে, দেখেন না, উদাহরণ 1 আর উদাহরণ 2 দেখি। দেখেন পুলিশ যা বলছে দেখেন, কোথায় নাই, পুলিশে বললেন যে কোথায় নাই, কার্যকর যে নাই। দেখেন আচ্ছা ওই কথা থাক, আপাতত ওইগুলা পরের প্রশ্ন। আমরা যা আছি, বাতিল হোক আর যা হোক, আপনার বার কাউন্সিল পরীক্ষায় তো বাতিল করে নাই। প্রথমত হলো বাতিল হয় নাই, কিন্তু আপনাদের তর্কের সুবিধার্থে বললাম যে যদি বাতিল হয়, কোন আইন যদি বাতিল হয়, তাহলে আপনাদের ওই পরীক্ষায় সরকার এই আইন কি পড়াবে, বাতিল আইন পড়াবে না। দেখেন যেমন 8 ধারায় সত্ত্ব বা দখলি সত্ত্বের উপর ভিত্তি করে, আন্ডারলাইন করেন, উচ্ছেদের মকদ্দমা দায়ের করা যেতে পারে। ইংলিশটা আন্ডারলাইন করেন, এ সুট ফর ইজেক্টমেন্ট অন দা বেসিস অফ টাইটেল। আন্ডারলাইন করেন, এ সুট ফর ইজেক্টমেন্ট অন দা বেসিস অফ টাইটেল। এবং উচ্ছেদের মকদ্দমাটা গোল্ডেন, উচ্ছেদের মকদ্দমা পাইছেন শব্দটা, বুঝছে? তার মানে একটা জিনিস খেয়াল করেন, যদি আপনাকে বলে যে উচ্ছেদের মামলা করে কত ধারায়, 8 ধারায়, আর শুধু 8 ধারায় মামলা করা যায় না, আমি আগেই বলছি 8-এর সাথে যুক্ত হবে কত, 42। এবং এই উচ্ছেদের মামলার ইংরেজি কি, এ সুট ফর ইজেক্টমেন্ট অন দা বেসিস অফ টাইটেল। এ উত্তরাধিকার সূত্রে একখণ্ড জমির মালিক হয়, বি উক্ত জমির দখলে ছিল এবং সে জমির মালিকানা দাবি করে। এই ক্ষেত্রে উত্তরাধিকার সূত্রের শর্তের উপর ভিত্তি করে সম্পত্তি উদ্ধারের জন্য বি কে উক্ত জমি হতে উচ্ছেদের জন্য এ 8 ধারায় মামলা দায়ের করতে পারে। উদাহরণ 2টা দেখেন। এ আরিফ একখণ্ড জমির দখলে ছিল, বিথিকা আরিফকে সম্মতি এবং আইনগত পন্থা ব্যতীত উক্ত দখলতে দখলচ্যুত করে। বিথিকা একেবারে লোকজন নিয়ে এসে, কোটালী পরের লোকজন এসে আরিফ মানিকদের থেকে কি করে, বেদখল করে। এই ক্ষেত্রে আরিফ তার পূর্ববর্তী দখলের উপর ভিত্তি করে দখল পুনরুদ্ধারের জন্য 9 ধারায় মকদ্দমা দায়ের করতে পারে। এই ক্ষেত্রে সত্ত্ব বা মালিকানা ছিল কি ছিল না তা বিবেচ্য বিষয়। আরিফ জাস্ট দেখাবে যে তারে বেদখল করছে আইনগত পন্থা ব্যতীত, পূর্ববর্তী দখল ছিল কিনা এবং সম্মতি ছাড়া এবং আইনগত পন্থা ব্যতীত দখলচ্যুত করা হয়েছে কিনা তা 9 ধারার বিবেচ্য বিষয়। তো জেনে রাখা ভালোতে দেখেন, জেনে রাখা ভালো যে 8 ধারার মকদ্দমা সত্ত্ব বা দখলি সত্ত্বের উপর ভিত্তি করে উচ্ছেদের মকদ্দমা এ সুট ফর ইজেক্টমেন্ট অন দ্য বেসিস অফ টাইটেল নামেও পরিচিত। এখন আমরা চলে আসি যে 8 ও 9 ধারার মামলা কে করতে পারে। দেখেন, যে ব্যক্তি 8 ধারার মামলা দায়ের করতে পারে, 8 ধারার অধীন সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির দখলের অধিকারী ব্যক্তি, পার্সন এন্টাইটেল টু দ্য পজেশন অফ স্পেসিফিক ইমুভেবল প্রপার্টি, স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার মকদ্দমা দায়ের করতে পারে। দখলের অধিকারী ব্যক্তি মানে জানেন, মানে ওই যে সত্ত্ব আছে যার, সত্ত্বটা কিভাবে হয়, হয় দখলি সত্ত্ব না হলে মালিকানা সত্ত্ব। অপরদিকে দেখেন, যে ব্যক্তি 9 ধারার মামলা দায়ের করতে পারে, 9 ধারার অধীন স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার করার মকদ্দমা দায়ের করতে পারে সম্মতি ছাড়া এবং আইনগত পন্থা ব্যতীত ব্যতীত যে ব্যক্তিকে দখলচ্যুত করা হয়েছে। আরিফরে যদি দখলচ্যুত করে, আরিফ অথবা তার দ্বারা দাবিদার কোনো ব্যক্তি। আরিফ দেখা গেল মামলা করার ক্ষমতা দিচ্ছে আমাদের রথিন সাহেব বলে, তাহলে রথিন সাহেবও মামলা করতে পারবে, যদিও রথিন সাহেব বেদখল কি হয়নি, তবুও উনি মামলা করতে পারবে, কারণ উনারে ক্ষমতা দিছে কে, যে বেদখল হয়েছে সে। তো এখন এখানে যে কথাটা আছে যে দখলের অধিকারী ব্যক্তি আসলে কাকে বোঝায়, আমি কিন্তু অলরেডি আপনাকে ব্যাখ্যা দিছি। দখলের অধিকারী ব্যক্তি মানে হচ্ছে মালিক, মালিকটা হতে পারে মালিকানা সত্ত্বের উপর ভিত্তি করে অথবা কিসের উপর ভিত্তি করে, দখলি সত্ত্বের উপরে ভিত্তি করে। তারপরে একটু পড়ি, দেখেন ইংলিশটা আন্ডারলাইন করেন, পার্সন এন্টাইটেল টু দা পজেশন অফ। 8 ধারায় মকদ্দমা দায়ের করতে পারে শুধুমাত্র দখলের অধিকারী ব্যক্তি। 8 ধারায় স্থাবর সম্পত্তিতে দখলের অধিকারী বলতে, আন্ডারলাইন করেন, দখলের অধিকারী বলতে মালিক বা দখলদার হিসেবে দখলের অধিকারী ব্যক্তিকে বোঝানো হয়েছে। যেমন চুক্তি বলে আন্ডারলাইন করবেন, উত্তরাধিকার সূত্রে
বা অনুমতি সাপেক্ষে দখলের অধিকারী বা দখলী সত্ত্বের পজেসরি টাইটেলের উপর ভিত্তি করে দখলের অধিকারী ব্যক্তিকে বোঝানো হয়েছে। আপনি দখলের অধিকারী কারণ সম্পত্তিতে আপনার সত্ত্ব আছে, সুতরাং যে সত্যের কারণে আপনি দখলের অধিকারী আপনাকে সেই সত্য প্রমাণ করতে হবে, বা যে সত্যের কারণে আপনি দখল দাবি করছেন আপনাকে সেই সত্যই প্রমাণ করতে হবে। আপনি যদি বলেন যে ওনার আমি এই জমি মালিক হয়েছে আমার পিতার সম্পত্তি থেকে, তাহলে প্রমাণ করতে হবে যে আপনি আসলে পিতার সম্পত্তি থেকে মালিক হয়েছেন কিনা। আপনি যদি বলেন যে ওনার আমি এই সম্পত্তিতে মালিক হয়েছি কারণ একটা নামি 14, একটা নামি 12 বছর আছি এবং এই মুহূর্তে কেউ এর মধ্যে কেউ মামলা আমার বিরুদ্ধে করে নাই, তাহলে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি আসলেই একটা না 12 বছর ছিলেন কিনা এবং এর বিরুদ্ধে এই সময় আপনার বিরুদ্ধে কোনো মামলা আসলেই হয় নাই। দখলে আছেন কিনা সেটা বিবেচ্য বিষয় না। 8 ধারায় শুধুমাত্র যে একজন স্থাবর সম্পত্তি মালিক তার সত্ত্বের উপর ভিত্তি করে মোকদ্দমা দায়ের করতে পারে তা নয়, বরং আন্ডারলাইন করবেন দখলের অধিকারী ব্যক্তি 8 ধারায় মোকদ্দমা দায়ের করতে পারে যদি সে সম্পত্তিতে তার সত্ত্ব প্রমাণ করতে পারে। তো এখানে যেভাবে সম্পত্তিতে সত্ত্ব সৃষ্টি হয় এটা একটু আলোচনা করছে। তো সত্ত্ব আসলে কিভাবে সৃষ্টি হয় এটা ওই যে এতক্ষণ ধরে যে কথা বললাম যে সুতরাং স্থাবর সম্পত্তিতে সত্ত্ব সৃষ্টি হতে পারে, আন্ডারলাইন করবেন, উত্তরাধিকার সূত্রে বা অনুমতি সাপেক্ষে বা দান সূত্রে বা উইল সূত্রে বা চুক্তি বলে, যেমন কোন স্থাবর সম্পত্তি ক্রয় চুক্তির মাধ্যমে বা দখলী সত্ত্বের ভিত্তিতে। দখলী সত্ত্ব তো বুঝছেন, একটা না কত বছর আছে, 12 বছর। সুতরাং সম্পত্তিতে সত্ত্ব থাকার কারণে যে ব্যক্তি দখল উদ্ধারের অধিকারী শুধুমাত্র সেই ব্যক্তি 8 ধারায় উদ্ধারের জন্য বা বিবাদীকে উচ্ছেদের জন্য মোকদ্দমা দায়ের করতে পারে। তো এখানে দেখেন যে এ বি এর বিরুদ্ধে সত্ত্ব ঘোষণা এবং দখল উদ্ধারের মোকদ্দমা দায়ের করে। বাদী এ প্রমাণ করতে সক্ষম হয় যে সম্পত্তি বিষয়ে প্রথমে একটি দানপত্র হয় এবং পরবর্তীতে তার নিকট বিক্রয় করা হয়। আদালত এর পক্ষে উক্ত সম্পত্তিতে সত্য ঘোষণা এবং দখলের প্রতিকার মঞ্জুর করে, কারণ সে তা প্রমাণ করতে কি হয়েছে, সক্ষম হয়েছে। এখন এই জায়গায় দখলি সত্ত্ব বা পজেসরি টাইটেল দিয়ে অনেক কথা বলা আছে, এই কোনো কথাই আমি পড়তে যাব না, বুঝতে পারছেন। আমি জাস্ট আপনাদের একটা কথা বলি শুনেন, সেটা হলো আমাদের এই 8 ও 42 ধারার মামলা করতে হয় 12 বছরের মধ্যে। কত বছর? 12 বছর। এখন যদি আপনি বেদখল হন মালিক হিসেবে, তাহলে এই 12 বছরটা কাউন্ট করতে হবে তামাদি আইনের 142 অনুচ্ছেদ অনুসারে। আপনি মালিক, আপনার বেদখল করছে, যেদিন থেকে বেদখল হয়েছেন সেদিন থেকে কত বছরের মধ্যে? 12 বছর। তামাদি আইনের কত অনুচ্ছেদ? 142। বুঝছেন? কিন্তু যদি আপনি মালিক বাট বেদখল হন নাই, আপনার সত্ত্ব অস্বীকার করছে, তাহলে আপনাকে মামলা করতে হবে ওই 12 বছরের মধ্যেই, বাট এটা হলো 144। কেমনে আমি একটু উদাহরণ দিলে বুঝবেন। ধরেন সুরঞ্জন সাহেব একটা জমির মালিক, ওনারে আইসা স্বপন সাহেব বেদখল করছে, তাহলে সুরঞ্জন সাহেব স্বপনের বিরুদ্ধে মামলা করবে 8 ও 42 ধারা। কত বছরের মধ্যে? 142 অনুচ্ছেদ অনুসারে। তামাদি আইনের কত অনুচ্ছেদ অনুসারে? 142। 12 বছর। কিন্তু সুরঞ্জন সাহেব ধরেন ওনার বাবার অবর্তমানে, ধরেন ওনার বাবা নাই, তাহলে বাবার সম্পত্তি ছেলে পায়। তো বাবার সম্পত্তি পেল সুরঞ্জন সাহেব। এখন একটা জমি সুরঞ্জন সাহেবের পৈতৃক সূত্রে সুরঞ্জন সাহেব পাইছে, বাট উনি ওই জমির দখল নিতে গিয়ে দেখলেন, মানে ওই দখলে, মানে যখন উনি ওই জমির কাছে গেলেন দেখলেন যে দখলে আছে ওনার জ্যাঠা। কে আছে? জ্যাঠা। এখন জ্যাঠা বলতিছে যে সুরঞ্জন এই জমির মালিক তুমি না, এই জমির মালিক হলাম আমি। তাহলে অ্যাকচুয়ালি মালিক কে? সুরঞ্জন। কিন্তু সুরঞ্জন কি দখলে ছিল? না। তার পিতার অবর্তমানে সুরঞ্জন ওই জমির কি মালিক হয়েছে, কিন্তু সে আগে থেকে কিসে ছিল না? দখলে ছিল না। কিন্তু যখন সে ওই জমিটা বুঝে নিতে গেল তখন তার জ্যাঠা দখলে আছে। জ্যাঠা বলতেছে যে এই জমির মালিক হলাম আমি, তুমি এই জমির মালিক না। তাহলে এই ক্ষেত্রে সুরঞ্জনই মালিক, বাট সুরঞ্জনের সত্ত্বরে কি করা হচ্ছে? অস্বীকার করা হচ্ছে। তাহলে এই ক্ষেত্রেও সুরঞ্জন 8 ও 42 ধারারই মামলা করবে, বাট এটা হলো তামাদি আইনের 144 অনুচ্ছেদ অনুসারে। বুঝেন কিনা? যদি আপনি দখলে ছিলেন, বেদখল হইছেন, 12 বছরের মধ্যে মামলা করবেন 8 ও 42 ধারার। এটা হলো তামাদি আইনের 142 অনুচ্ছেদ। আপনি দখলে ছিলেন না, বাট আপনার সত্ত্বরে কি করা হয়েছে? অস্বীকার করা হয়েছে। সেই ক্ষেত্রে 8 ও 42 ধারা মামলাই করবেন 12 বছরের মধ্যে। এটা কত? 144। স্বপন সাহেব বুঝছেন কিনা? ভাই আপনি
মানে একটা হলো স্যার সরাসরি যে আমার সম্পত্তি, হুম আমার উচ্ছেদ করছেন সরাসরি করবো হলো 142 উচ্ছেদ হুম করছেন। আর একটা আমার বাবার সম্পত্তি আমি মালিক জাস্ট হচ্ছি। একটা উদাহরণ দিলাম, বাবার সম্পত্তি, বাবা মারা যাওয়ার পর আপনি মালিক হইছেন, যাই দেখলেন আপনার চাচা দখলে আছে, আচ্ছা, চাচা বলতেছে সেই মালিক, অস্বীকার করছে। অস্বীকার করছে, তাহলে অস্বীকার হওয়ার থেকে 12 বছরের মধ্যে এটা 144। এখন সব সময় বাবার সম্পত্তি তা না, আমি একটা উদাহরণ দিচ্ছি, আপনি একটা আপনি একটা বাড়ি কিনছেন, 5 তলা বাড়ি, এখন ওই বাড়িতে 20টা ফ্ল্যাট আছে, এখন যার কাছ থেকে কিনছেন তার আগে 2জন ভাড়াটিয়া আছে, এখন আপনি যখন ওই বাড়ির কেনার পর দখলে নিতে গেছেন, 2জন ভাড়াটিয়া বলতেছে যে এই ফ্ল্যাটের মালিক তারা, ফ্ল্যাটের মালিক তারা, তো এখন তাদেরকে উচ্ছেদের জন্য আপনাকে 842 ধারা মামলাই করতে হবে, 12 বছরের মধ্যেই করতে হবে, বাট এটা হলো কত? 144। বুঝতেন? তাহলে আপনি এখানে একটু আশেপাশে লিখে রাখেন যে দখলে ছিলেন, বেদখল হইতেন, 12 বছরের মধ্যে মামলা করতে হবে 142। দখলে ছিলেন না বাট আপনার সত্য অস্বীকার করতে, 12 বছরের মধ্যে মামলা করতে হবে, এটা কত? 144। ভালো কথা, এটা ভালো করে লেগে রেখেছে। লিখবেন এভাবে যে মালিক বেদখল হলে, মালিক বেদখল হলে 12 বছরের মধ্যে মামলা করতে হবে, ব্র্যাকেটে লেখেন 142 অনুচ্ছেদ। মালিক বেদখল হলে, মালিক বেদখল হলে 12 বছরের মধ্যে 8 ধারার মামলা করতে হবে। মালিক বেদখল হলে 12 বছরের মধ্যে 8 ধারার মামলা করতে হবে। 142 অনুচ্ছেদ, 142 অনুচ্ছেদ। এই 142 অনুচ্ছেদটা কোন আইনের? তামাদি আইনের। ঠিক আছে, তামা তামা করে ফেলবেন। এর পরেরটা লেখেন, পরে লেখছেন, এইটুক লিখছেন, লেখেন মালিক বেদখল হয়নি কিন্তু সত্য অস্বীকার করা হলে, সত্য অস্বীকার মানে বেদখল হয়নি বলতে সে দখলেও নাই, ঠিক আছে, তার কি অস্বীকার করা হয়েছে? সত্য অস্বীকার করা হলে 12 বছরের মধ্যে 8 ধারা মামলা করতে হবে। 12 বছরের মধ্যে, হ্যাঁ, 12 বছরের মধ্যে 8 ধারার মামলা করতে হবে। এটা কত বলেন? 100 কত? 44। 44। 144 অনুচ্ছেদ। এই অনলাইনে যারা আছেন, এটা একটু বুঝাইতে পারছি 142 আর 144? জি স্যার বুঝতে পারছি। জি স্যার বুঝতে পারছি। ধন্যবাদ। এই বইয়ের এতটুকু পড়ার দরকার নাই, এগুলো হলো ফাও কথা লিখছে, এগুলা পড়লে আরো কনফিউজড হয়ে যাবেন। আমরা বিগত বছরের প্রশ্নে আসি। জমি থেকে বেদখল হওয়ার পরে কত দিনের মধ্যে সত্ত্ব দখল পুনরুদ্ধারে মামলা করতে হবে? জায়গায় সত্ত্ব বানানটা ভুল আছে, সত্ত্ব হলো শয়ব তয়ব, তয় তয়ব না, যাই হোক। জমি থেকে বেদখল হওয়ার পর কত দিনের মধ্যে সত্ত্ব দখল, মানে 842 ধারা মামলা করবেন কয় বছরের মধ্যে ভাই? 12 বছর। এখন আমরা চলে আসি 8 ও 9 ধারার মামলায় বাদীকে যা প্রমাণ করতে হবে। শুনেন, এটা খুব সহজ কথা। 8 ও 9 ধারার মামলায় 8 ধারায় আপনার দখল প্রমাণ করলে ভালো, না করলে সমস্যা নাই। 8 ধারায় আপনার যেটা প্রমাণ করা লাগবে সেটা হলো কি? সত্য। সত্য, সত্য আপনার 100% প্রমাণ করা লাগবে। দখল করতে পারলে ভালো, না করলে সমস্যা নাই। আর 9 ধারায় সত্যর কোনো কথা নাই, 9 ধারায় আমার প্রমাণ করতে হবে কি? আগের দখল এবং বেদখল, আমি দখলে ছিলাম এবং আমাকে আইনগত পন্থায় কি করা হয়েছে? বেদখল করা হয়েছে, এবং বেদখল হওয়ার কতদিনের মধ্যে মামলাটা করতে হবে, এতটুকুই। তার মানে 9 ধারায় সত্যের কোনো কথা নাই, আর 8 ধারায় দখলের মানে না প্রমাণ করতে না পারলেও সমস্যা নাই। দেখেন, 8 ধারার অধীন মকদ্দমার ক্ষেত্রে বাদীকে প্রমাণ করতে হবে স্থাবর সম্পত্তিতে, আন্ডারলাইন করেন, বাদীর সত্য ছিল। সত্যর ইংরেজি কি? টাইটেল। বাদীর উক্ত সম্পত্তিতে দখল ছিল কি না তা প্রমাণ না করলেও চলে। অর্থাৎ 8 ধারার অধীন আপনাকে দেখাতে হবে সত্য বা মালিকানা আছে, এবং তা চুক্তি বলে হোক বা উত্তরাধিকারী সূত্রে হোক বা দখলি সত্য, যে কোনো সত্য হইতে পারে, আম সত্য হইলেও সমস্যা নাই। দেখেন, আর 9 ধারায় বাদীকে কি প্রমাণ করতে হবে? দেখেন, 9 ধারার অধীন আহ স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধারের মকদ্দমায় বাদীকে প্রমাণ করতে হবে
সম্পত্তিতে বাদীর দখল এবং বেদখল, আন্ডারলাইন, কি প্রমাণ করতে হবে? দখল এবং বেদখল, অর্থাৎ তিনি সম্পত্তিটির দখলে ছিল এবং বিবাদী তাকে বেদখল করেছে। এই ক্ষেত্রে দখল বলতে আন্ডারলাইন করেন কার্যগত দখল এবং আইনগত উভয় দখলকে বোঝানো হয়েছে। একটা বিষয় হলো, অনেক সময় কার্যগত দখল মানে অ্যাকচুয়াল দখল, অনেক ক্ষেত্রে ওই খতিয়ানে আছে যে দখলদার অমুক, খতিয়ানে লেখা আছে দখলকার অমুক, কিন্তু বাস্তবে যায় দেখতে অমুক দখলে নাই, এই দখল হইলে হবে না। এখানে দখল বলতে আমাকে কি ফিজিক্যালি দখলে থাকা লাগবে, খতিয়ানে থাক বা না থাক। বুঝতে পারছেন? জি, জি, জি। তো দেখেন, বেদখলটি বাদীর সম্মতি ব্যতি রেখে এবং যথাযথ আইনগত পন্থা ছাড়া আদারওয়াইজ দেন ইন ডিউ কোর্স অফ ল করা হয়েছে। বেদখলটি মামলা দায়েরের বল দিবেন 6 মাসের মধ্যে দায়ের করা, মানে বেদখলটি মামলা দায়েরের পূর্ববর্তী 6 মাসের মধ্যে করা হয়েছে। বেদখল করা হয়েছে মামলা দায়েরের কয় মাস পূর্বে? 6 মাস পূর্বে। ধন্যবাদ। তো এখন এখানে মোটামুটি 142 144-এর কথা বলছে, এগুলার আমি পড়তে চাচ্ছি না, বুঝতে পারছেন? তো আমি সরাসরি যথাযথ আইনগত পন্থা ছাড়া, এটা আসলে কি, এটা একটু চলে, এটা একটু ব্যাখ্যা করি। 142 আর 144-এর ব্যাখ্যা তো বুঝতেন না ভাই? বুঝতেন। এবার এটা একটু দেখি যে আদারওয়াইজ দেন ইন ডিউ কোর্স অফ ল, যথাযথ আইনগত পন্থা ছাড়া আসলে এটারে কি বোঝায়। নিম্নলিখিত ক্ষেত্রে আইনগত পন্থা ব্যতীত দখলচ্যুত বাদীকে আদালত 9 ধারায় প্রতিকার মঞ্জুর করতে পারে। কিভাবে দেখেন, বাড়ি ভাড়ার মেয়াদ উত্তীর্ণ হবার পরও ভাড়াটিয়া কর্তৃক দখল বজায় রাখা হয়েছে। ধরেন বাড়ি ভাড়ার মেয়াদ কি শেষ, এখন ভাড়াটিয়া দখল ছাড়তেছে না, বাড়িওয়ালা বলপূর্বক ভাড়াটিয়াকে উক্ত বাড়ি হতে দখলচ্যুত করছে, বাড়িওয়ালা লোকজন আইনে ভাড়াটিয়ারে বাসা থেকে বের করে দিচ্ছে। তো এই যে এটা যথাযথ আইনগত পন্থা ব্যতীত দখলচ্যুত করা হয়েছে বলে গণ্য হবে এবং ভাড়াটিয়া দখল উদ্ধারের জন্য 9 ধারায় মকদ্দমা দায়ের করতে পারবে, যদিও বাড়িওয়ালা উক্ত বাড়ির, যদিও বাড়িওয়ালা মালিক বা বাড়িওয়ালা কি তারে ঠিকঠাক মতো বের করছে, মামলা করে তো বের করে নাই, বের করছে কিভাবে? জুলুম, টেনে এসছে জুলুম করে। তো এক্ষেত্রে ভাড়াটিয়া কিন্তু মালিকের বিরুদ্ধে মামলা করতে পারবে, কত ধারার? 9 ধারা। এমন মেয়াদ উত্তীর্ণ ভাড়াটিয়াকে বা লিজ গ্রহীতাকে আদালত হতে উচ্ছেদের আদেশ, ইভিকশন অর্ডার, ইভিকশন অর্ডার মানে উচ্ছেদের আদেশ নিয়ে উচ্ছেদ করতে হয়। আপনি তাকে উচ্ছেদ করবেন ঠিক আছে, বাট কিভাবে করতে হবে? আইন অনুযায়ী, কিন্তু সেটা করা হয়নি। ভাড়ার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর উক্ত সম্পত্তিতে ভাড়াটিয়ার দখল যদিও বৈধ না, কিন্তু এমন দখল আইন দ্বারা সুরক্ষিত, জুরিডিকাল পজিশন বা সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারায় সুরক্ষিত। বাড়িওয়ালা আইন হাতে তুলে নিয়ে এমন মেয়াদ উত্তীর্ণ ভাড়াটিকে দখলচ্যুত করতে পারে না, বরং আইনগত পন্থায় যেমন আদালত হতে উচ্ছেদের আদেশ দ্বারা উচ্ছেদ করতে পারে। বলেন তো, ভাড়াটিয়া যাইতেছে না, এখন বাড়িওয়ালার ভাড়াটিয়ার বিরুদ্ধে কি মামলা করতে হবে? 9 ধারা না 8 ধারা বলেন তো? এমনি আছে। 842, 842, 9 ধারা। ভাড়াটিয়া করবে 9 ধারায় আর বাড়িওয়ালা করবে কত ধারায়? 42। বুঝতেন? বুঝতেন? আচ্ছা দেখেন, তো যে কথা বলতেছিলাম যে বাড়িওয়ালা মামলা করলে মামলা করবে 842 ধারায়, আর ভাড়াটিয়া করলে কত ধারায়? 9 ধারায়। এছাড়া দেখেন যে দেওয়ানি কার্যবিধি 1908-এর 21 আদেশের দিবেন 95 বিধির অধীন দখল গ্রহণের জন্য নিলাম ক্রেতা দায়িকের একজন ভাড়াটিয়াকে দখলচ্যুত করেছিল। নিলাম ক্রেতা মানে নিলামে যে সম্পত্তি কিনছে সে দায়িকের একজন ভাড়াটিয়ারে দখলচ্যুত করছিল। এমন দখলচ্যুত করা আইনগত পন্থায় দখলচ্যুত করা হয়নি হিসেবে আদালত সিদ্ধান্ত প্রদান করে এবং ভাড়াটিয়া কর্তৃক 9 ধারায় দখল উদ্ধারের মোকদ্দমা ভাড়াটিয়া কর্তৃক 9 ধারায় দখল উদ্ধারের মোকদ্দমা আদালত বহাল রাখে, কারণ নিলাম ক্রেতা ক্রয়কৃত সম্পত্তি দখল নেওয়ার জন্য দেওয়ানি কার্যবিধি 1908-এর 21 আদেশের 96 বিধিতে উল্লেখিত নিয়ম অনুসরণ করেনি। আপনি জাস্ট এতটুকু ধারণা রাখেন যে আপনি যতই মালিক হন না কেন, কাউরে যদি বেআইনি ভাবে বেদখল করেন, তাহলেই যে বেদখল হলো তার 9 ধারার মামলা করার অধিকার আছে। শুধু সরকার যদি বেদখল করে, আর সরকার বেদখল করলে তো সেটা বেআইনি পন্থায় হচ্ছে না, শুধু সরকারের বিরুদ্ধে 9 ধারা মামলা করা যায় না, এছাড়া সকলের বিরুদ্ধে 9 ধারা মামলা করা যায়। তো বিগত বছরের প্রশ্ন যদি দেখেন যে
সুনির্দিষ্ট প্রতিকার আইনে 9 ধারা অনুসারে জমির দখল পুনরুদ্ধারের জন্য কোন বিষয়গুলো প্রমাণ করতে হবে? কি কি বলেন? দখল ও বেদখল। এখন আমরা চলে আসি 9 ধারার মামলার তামাদি মেয়াদ। দেখেন 8 ও 9 ধারার মোকদ্দমা দায়েরের তামাদি মেয়াদ। তো এখানে 8 ধারার মামলা তো মালিকানা সত্য বা দখলই সত্য, যে সত্যাই হোক না কেন, তামাদি মেয়াদ কতদিন? 12 বছর। এটা আন্ডারলাইন করেন, দখলচ্যুত হওয়ার বা দখল পরিত্যাগ করার দিন হতে 12 বছরের মধ্যে। অনুচ্ছেদ 142-এর সাথে যোগ দিয়ে লেখেন 144। 142-এর সাথে কত পাইছেন? 142-এর সাথে 144। ওদিকে 9 ধারা দেখেন, 9 ধারায় স্থাবর সম্পত্তি হতে দখলচ্যুত ব্যক্তি কর্তৃক মোকদ্দমা দায়ের। এটা কত? 6 মাস। দখলচ্যুত হওয়ার দিন হতে কত অনুচ্ছেদ? 3 অনুচ্ছেদ। খেয়াল রাখতে হবে। তো 1 নাম্বার প্রশ্নটা যদি একটু দেখি, দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877-এর 9 ধারায় দখল উদ্ধারের জন্য মামলা দায়েরের সময়সীমা বেদখলের তারিখ হতে কতদিন? 9 ধারা মানেই 6 মাস। 2 নাম্বার প্রশ্ন, যে জমি থেকে বেদখল হওয়ার কতদিনের মধ্যে সত্ত্ব দখল পুনরুদ্ধার মামলা করতে হবে? কতদিনের মধ্যে? 12 বছর। তারপর এটা 3 নাম্বারটা দেখেন, স্থাবর সম্পত্তি হতে দখলদারের সত্ত্ব অস্বীকার পূর্বক বেদখল করা হয়। এখানে সত্ত্ব অস্বীকার করছে মানে মালিকানা অস্বীকার করছে, তাহলে মামলা করবে মালিক। কতদিন? শুনেন, এই ধরনের প্রশ্নে আপনারা যারা নতুন তারা একটু কনফিউজড হবেন। এখানে অপশনটা দেখেন, স্থাবর সম্পত্তি হতে দখল। তো এখানে একটা প্রশ্ন দেখেন যে স্থাবর সম্পত্তি হতে দখলদারের সত্ত্ব অস্বীকার পূর্বক বেদখল করা হলে, যদি প্রশ্নটা এইভাবে আসতো যে স্থাবর সম্পত্তি হইতে দখলদারকে বেদখল করা হলে, বেআইনি ভাবে বেদখল করা হলে, তাহলে তামাদি মেয়াদ হতো 6 মাস। কিন্তু এই জায়গা বলতেছে কি, সত্ত্ব অস্বীকার পূর্বক বেদখল করা হলে। সত্ত্ব অস্বীকার মানে কি, যে তোমারে বেদখল তো আমি করতেছি, আর তোমার যে সত্ত্ব আছে এটাও আমি মানি না। তাহলে সেই ক্ষেত্রে সময়সীমা কতদিন ভাই? 12 বছর। বুঝতে পারছেন? আচ্ছা, তো এছাড়া আমরা একটু চলে আসি 8 ধারা ও দেওয়ানি কার্যবিধির প্রয়োগ। এখানে একটু চলে আসেন। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারায় বলা হয়েছে যে সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির দখলের অধিকারী ব্যক্তি, এটা বল দিতে বলছিলাম প্রথমেই, মনে আছে? দখলের অধিকারী ব্যক্তি, আন্ডারলাইন করবেন, দেওয়ানি কার্যবিধিতে বর্ণিত পন্থায় উদ্ধার করতে পারে। কোন পন্থায়? দেওয়ানি কার্যবিধিতে। এখন কারণ আপনার একটা জিনিস মনে রাখেন, যে সুনির্দিষ্ট প্রতিকার আইন একটা কি আইন ভাই? মূল আইন। এখন মূল আইনে মামলা তো হলো, কিন্তু মামলায় জিতলেন। এখন জারি মামলা করতে হবে কোন আইন অনুসারে? দেওয়ানি। তাহলে ওই দখল সে মামলায় জিতছে, যেটার পরে বিবাদিত এখনো দখলে আছে, বিবাদীরে ধার ধাক্কা দিয়ে বের করবে, আপনি যে এত বের করতে পারবেন না, করবে কে? আদালত। তাহলে এই আপনি যখন জারি মামলা করবেন, তখন জারি মামলাটা তো দেওয়ানি কার্যবিধিতে বর্ণিত পন্থাই করতে হবে। এই ক্ষেত্রে আদালত কর্তৃক প্রদত্ত ডিক্রিটি দেওয়ানি কার্যবিধির আন্ডারলাইন করে 21 আদেশের 35 ও 36 বিধি অনুযায়ী বলবৎ করা যেতে পারে। কত কত বিধি? 21 আদেশের 35 আর 36। আপনাদের মনে আছে কিনা একটু বলে দিই। চুক্তি বলবৎ, নিষেধাজ্ঞা, দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধার, এগুলা আছে 21 আদেশের কত বিধি? 21 আদেশের 32। জি। তো আমরা বিগত বছরের প্রশ্ন যদি একটু দেখি, এটা ভালো প্রশ্ন। 2017 সালের 11 ছিল। এটা একটু দেখি, যে এ পারসন এন্টাইটেল টু দ্য পজেশন অফ স্পেসিফিক ইমুভেবল প্রপার্টি, মানে একজন দখলের অধিকারী ব্যক্তি তার স্থাবর সম্পত্তি দখল উদ্ধার করতে পারে কোন পন্থায়? মে রিকভার ইট ইন দ্য ম্যানার প্রেসক্রাইবড বাই দা কি? দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908, দেওয়ানি কার্যবিধি 1908 এ বর্ণিত পন্থায়। এখন আমরা চলে আসি যে 8 ও 9 ধারার মামলা কি সরকারের বিরুদ্ধে করা যায় কিনা। আপনি যদি 8 ধারার মামলা যে কোনো ব্যক্তির বিরুদ্ধে করা যায়, কিন্তু 9 ধারার মামলায় সরকারের বিরুদ্ধে করা যাবে না। এখন সরকারের বিরুদ্ধে কেন যাবে না, এটা আপনার উত্তর ওই ধারার ভিতরেই আছে। কারণ 9 ধারায় বলছে আইনগত পন্থা ব্যতীত যদি বেদখল করে, তাহলে আপনি 9 ধারার মামলা করতে পারবেন। তার মানে যদি সরকার বেদখল করলে তার আইনগত পন্থা ছাড়া হয় না, সেটাই কি? হ্যাঁ। তো কেউ যদি সরকার কর্তৃক কোনো সম্পত্তি হতে বেদখল হয়, তবে সেক্ষেত্রে 9 ধারার বিধান মতে সরকারের বিরুদ্ধে কোনো মোকদ্দমা দায়ের করা
যাবে না। 9 ধারার বিধান করা হয়েছে যে এই ধারার অধীন সরকারের বিরুদ্ধে কোনো মোকদ্দমা দায়ের করা যাবে না। আন্ডারলাইন করেন, নো সুট আন্ডার দিস সেকশন বি ব্রট এগেইনস্ট দ্য গভর্নমেন্ট। আন্ডারলাইন করে 3টে স্টার দেন। এই কথাটা আছে কত ধারায়? এই সুরঞ্জন সাহেব পাইছেন? পাইছেন নাকি না? নো সুট আন্ডার দিস সেকশন বি ব্রট এগেইনস্ট গভর্নমেন্ট। তো এখানে সুট বলতে বোঝানো হয়েছে কি? দেওয়ানি মামলা। জি। তবে হুম, তবে সরকারের বিরুদ্ধে 8 ধারার বিধান মতো সম্পত্তি পুনরুদ্ধার মকদ্দমা এবং 42 ধারার অধীন সত্য ঘোষণার মকদ্দমা দায়েরে কোনো বাধা নেই। যেহেতু সরকার আইনগত পন্থা ছাড়া কোনো ব্যক্তিকে দখলচ্যুত করতে পারে না, তাই যদি কোনো ব্যক্তি মনে করে তাকে আইনগত পন্থা ব্যতীত দখলচ্যুত করা হয়েছে, তাহলে দখল উদ্ধারের জন্য বল দিবেন সংবিধানের 102 অনুচ্ছেদ অনুযায়ী সরকারের বিরুদ্ধে রিট করতে পারে। একটু বোঝাই। এখন ধরেন একজন ব্যক্তি, সে মালিক না, সে দখলেই ছিল, এখন তারে সরকারি বেদখল করছে। এখন তার মনে হচ্ছে যে সরকার যে বেদখল করছে, যদিও সরকারই করছে, বাট আইনগত পন্থা ছাড়া বেআইনি ভাবে করছে। এখন সে তো সরকারের বিরুদ্ধে তো 9 ধারার মামলা করতে পারতেছে না, তাহলে তার কি এর কোনো প্রতিকার নাই? আচ্ছা না, সে মালিকও না, সে মালিকও না, মালিকও না। মালিক হইলে তো 8 ধারার মামলাই করতো, সে মালিকও না। তো এখন সেই ক্ষেত্রে যখন দুনিয়াতে আর কোনো প্রতিকার নাই, তখন আপনি হাইকোর্টে রিট করতে পারবেন। কি করবেন? রিট, হাইকোর্টে রিট, বাংলাদেশ সংবিধানের 102 অনুচ্ছেদ অনুসারে। এবং রিট কাকে বলে অনেকে হয়তো বা বুঝেন না। আমরা যেরকম মূল মামলা, ফৌজদারি মূল মামলা করি ম্যাজিস্ট্রেট আদালতে বা থানায় করি, বা দেওয়ানি মূল মামলা করি সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা জজ, আর কিছু ক্ষেত্রে জেলা জজের কাছে। কিন্তু আমরা কখনো কি পড়ছি যে হাইকোর্টে মূল মামলা কিন্তু পড়ি নাই। হাইকোর্টে যা পড়ছি হয় আপিল, রিভিউ, রিভিশন, এগুলা যায় হচ্ছে হাইকোর্টে। তাহলে যে মামলাগুলো সরাসরি হাইকোর্টে করা হয়, আদি এখতিয়ার হচ্ছে কার? হাইকোর্টের, সেটারে বলে রিট। বুঝতে পারছেন? রেকর্ড সংখ্যা মামলায় আপিল ছিল না, ওই না থাকার কারণে রিট করতো আর কি হাইকোর্টে। হ্যাঁ, ওটা হচ্ছে, ওটা করতো কেন? ওই যে কথা বললাম আগে, বুঝতে হবে রিট কি। রিট হলো, রিটটা সরাসরি করা হয় কোথায়? হাইকোর্টে। নিম্ন আদালতে রিট করা যায় না, এটা আগে বুঝলাম। আর যখন আপনার অন্য আর কোনো প্রতিকার নাই, তখন আপনার করতে হবে কি? রিট। ওই যে 9 ধারার মামলা যদি সরকার বেদখল করে, তাহলে 9 ধারার মামলা তো করা যায় না। এখন আপনারা আর দুনিয়াতে আর কোনো প্রতিকার নাই, তাহলে করতে হবে কি? রিট। ওই যে আপনার আগে ল্যান্ড সার্ভে অ্যাপিলেট ট্রাইব্যুনাল ছিল না, মানে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল ছিল, ল্যান্ড সার্ভে অ্যাপিলেট ট্রাইব্যুনাল যদিও আইন আছে বাট ছিল না। ছিল। তো সেক্ষেত্রে নিম্ন আদালতে যখন বিচার শেষ হয়ে যেত, তখন আপিলেট ট্রাইব্যুনাল তো সরকার আইন দিয়ে গঠন করে নাই, তাহলে প্রতিকার ওই ওই রায়ের বিরুদ্ধে করতে হলো রিট। বুঝতে পারছেন? কারণ যেহেতু আর কোনো প্রতিকার নাই, সেই জায়গায় প্রতিকার হচ্ছে কি? রিট। এই আর কি। তো এখানে যদি বিগত বছরের প্রশ্ন দেখেন, দা স্পেসিফিক রিলিফ অ্যাক্ট এর 8 ও 9 ধারায় দখল পুনরুদ্ধারের মামলার বিষয়ে কোনটি সঠিক নয়? উভয় ধারায় সরকার বিরুদ্ধে মামলা চলবে, এটা কি সঠিক? উভয় ধারায় কিন্তু সরকার বিরুদ্ধে মামলা চলে না। 3 নম্বর প্রশ্নটা দেখেন, যে সরকার কর্তৃক কোনো ব্যক্তি তার জমি হতে বেদখল হলে, সরকার কর্তৃক কোনো ব্যক্তি তার জমি হতে বেদখল হলে সে মামলা করতে পারে সত্য ঘোষণা ও কি দখল পুনরুদ্ধারের। তো এখানে একটা জিনিস একটু লিখে রাখেন, যে 145 ধারা অনুযায়ী ফৌজদারি কার্যবিধি লেখেন, ফৌজদারি লেখেন, ফৌজদারি কার্যবিধির 145 ধারার বিধান অনুসারে, ফৌজদারি কার্যবিধির 145 ধারার বিধান অনুসারে ফৌজদারি কার্যবিধির 145 ধারার বিধান অনুসারে সরকার যদি কাউকে বেদখল করে, 145, ফৌজদারি কার্যবিধির 145 ধারার বিধান অনুসারে সরকার যদি কাউকে বেদখল করে, তবে উক্ত ব্যক্তি সরকারের বিরুদ্ধে উম, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারার মামলা করতে পারবে না।
নয় ধারা মামলা করতে পারবেন। এখন আপনাদের যাদের ফৌজদারি কার্যবিধির 145 ধারা মনে নাই, তাদেরকে আমি একটু মনে করাই দিই। ফৌজদারি কার্যবিধির একশো নয় পঁয়তাল্লিশ ধারা নয় ধারায় মামলা করতে পারবে না পারবে না বলছেন স্যার, বুঝি নাই। পারবে না, পারবে না, পারবে না। ফৌজদারি জি স্যার। কার্যবিধির 145 ধারায় বলতে স্থাবর সম্পত্তি নিয়ে যদি কোনো বিরোধ হয় তখন সে মামলা করে 145 ধারা, এবং মামলাটা করতে হয় বেদখল হওয়ার বা বেদখল হওয়ার সম্ভাবনা দেখা দেওয়ার 2 মাসের মধ্যে। এবং ওই 145 ধারার মামলার প্রেক্ষিতে সরকার যদি কাউকে দখল ফিরায় দেয়, সরকার যদি কাউকে দখল ফিরায় দেয়, তাহলে যে বেদখল, ওই যে সরকার যারা বেদখল করলো, সে আবার এই দেওয়ানি মামলা, 9 ধারার মামলা করে কোনো ফায়দা হবে না। বুঝতে পারছেন? কারণ সরকার যদি তারা বেদখল করে তাহলে সে কি মামলা করতে পারবে? পারবে না। ধন্যবাদ। তো আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। 9 নাম্বার, এটা একটু দেখেন, 9 ধারার অধীন প্রদত্ত ডিক্রি বা আদেশের বিরুদ্ধে প্রতিকার। এটা দেখেন যে 9 ধারার অধীন, সরি, 9 ধারার বিধান অনুযায়ী দায়েরকৃত প্রদত্ত কোনো গোল দিবেন আদেশ বা ডিক্রির বিরুদ্ধে, আদেশ বা ডিক্রির বিরুদ্ধে কোনো আপিল বা রিভিউ, আপিলটা আগে, আপিল বা রিভিউ, আদেশ বা কিসের বিরুদ্ধে, আদেশ বা ডিক্রির বিরুদ্ধে কোনো আপিল বা রিভিউ করা যাবে না। আদেশ বা ডিক্রির বিরুদ্ধে কোনো আপিল বা রিভিউ করা যাবে না। তো তো এছাড়া দেখেন 9 ধারা, সরি, রিভিশন করা যাবে। যেহেতু আপিল বা রিভিউ করা যাবে না, তাহলে করা যাবে কি ভাই? রিভিশন। করা যাবে হচ্ছে আপনার রিভিশন। তো রিভিশন করা যাবে, এটা দেখেন যে 9 ধারায় প্রদত্ত কোনো আদেশ বা ডিক্রির বিরুদ্ধে রিভিশন দায়ের করা যাবে। 9 ধারার প্রদত্ত কোনো ডিক্রির বিরুদ্ধে রিভিশন করলে গোল দেবেন হাইকোর্ট বিভাগে। আমি একটু আগেই বলছি যে যদি আমরা দেওয়ানি কার্যবিধি একটু আগে শেষ করে এসেছি, গত ক্লাসেই, তার আগের দিন শেষ করলাম। ডিক্রির বিরুদ্ধে রিভিশন হলেই কোথায়? হাইকোর্ট। সেটা ডিক্রিটা যেই দেখ না কেন, সহকারী জজ দেখ, সিনিয়র সহকারী জজ দেখ, যুগ্ম জেলা জজ দেখ, ডিগ্রি বিরুদ্ধে রিভিশন হলেই রিভিশনটা কোথায়? হাইকোর্টে। এবং আদেশের বিরুদ্ধে রিভিশন হলে জেলা জজ বা হাইকোর্ট বিভাগে দায়ের করতে হবে। এখন আদেশের বিরুদ্ধে যদি আদেশটা দেয় সহকারী জজ, সিনিয়র সহকারী জজ বা যুগ্ম জেলা জজ, তাহলে রিভিশন হতে হবে জেলা জজের কাছে। আর আদেশটা যদি দেয় স্বয়ং জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ, তাহলে রিভিশনটা কোথায়? হাইকোর্টে। তো আপাতত এটা আপনার দরকার নাই, আপনি জাস্ট মনে রাখেন যে 9 ধারার মামলার ক্ষেত্রে আপিল বা রিভিউ করা যায় না, কি করা যায়? রিভিশন করা যায়। আর ডিক্রির বিরুদ্ধে রিভিশন হলে কোথায়? হাইকোর্টে। আর আদেশের বিরুদ্ধে রিভিশন হলে হয় হাইকোর্ট, নাইলে জেলা জজ। তো জেনে রাখা ভালো, দেখেন যে 8 ধারায় প্রদত্ত কোন ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে। 8 ধারায় আপিল করতে কোনো সমস্যা নাই, এখানে কোনো নিষেধাজ্ঞা নাই। তো এখানে 11 বিজিএস পরীক্ষায় দারুণ একটা প্রশ্ন আসছিল, আপনাদের সামনে এই ধরনের প্রশ্নই আসবে। নো ড্যাশ shall lie from any order or decree passed in any suit instituted under this section, nor shall any. তাহলে এটা হবে আপিল, কমা কি, রিভিউ। মানে কোনো আপিলও করা যাবে না, আবার কি কোনো রিভিউ করা যাবে না। রিভিউ আপিল না, কিন্তু কি হবে? আপিল রিভিউ, আপিল রিভিউ। জি। তো এখন এখানে চলে আসেন, অন্য প্রশ্ন যা আছে এগুলো আর পড়লাম না। 9 ধারার মামলার ক্ষেত্রে কি রেস জুডিকাটা প্রযোজ্য কিনা? রেস জুডিকাটা 9 ধারার মামলার ক্ষেত্রে দোবারা দোষ বা রেস জুডিকাটা প্রযোজ্য কিনা। এখন 9 ধারার মামলা, তার আগে বলা দরকার যে হোয়াট ইজ রেস জুডিকাটা। রেস জুডিকাটা মানে হলো যে একই পক্ষগণের মধ্যে একই বিচার্য বিষয় নিয়ে একবার যদি কোনো বিষয় নিষ্পত্তি হয়ে যায়, তাহলে সেই বিষয় নিয়ে পরবর্তীতে কোনো মামলা হলে পরবর্তী মামলাটা কি হবে? খারিজ হবে। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, যদি আপনি 9 ধারার মামলায় হারেন একবার, 9 ধারার মামলা করা যাবে না। যদি আপনি 8 ধারার মামলায় একবার হারেন, 8 ধারার মামলা করা যাবে না। তবে যদি আপনি 9 ধারার মামলা হারেন এবং আপনার যদি সত্য থাকে, তাহলে আপনি 8 ধারার মামলা করতে পারবেন। এই ক্ষেত্রে কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা দ্বারা বাড়িত হবে না, কারণ এর বৈধতাটা দেওয়া হয়েছে 9 ধারায়। 9 ধারায় কিভাবে দেওয়া হয়েছে আমরা একটু করি, দেখেন। বেআইনিভাবে দখলচ্যুত ব্যক্তিকে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারার একটি সংক্ষিপ্ত প্রতিকার, সামারি রেমিডি দিয়েছে। যে ব্যক্তি দখলচ্যুত হয়েছে সে সত্য প্রমাণ ছাড়া শুধুমাত্র তার পূর্ববর্তী দখল প্রমাণ করে 9 ধারায় দখল পুনরুদ্ধার করতে পারে। 9 ধারায় স্থাবর সম্পত্তিতে দখল উদ্ধারের জন্য মকদ্দমা দায়ের করা হলে
এবং উক্ত মামলায় আদালত ডিক্রি দিলেও, আন্ডারলাইন করেন, উক্ত মামলায় ডিক্রি দিলেও একই সম্পত্তি বিষয়ে সত্য প্রমাণ করে দখল পুনরুদ্ধার করতে 8 ধারায় নতুন মামলা দায়ের করা যাবে, এবং এই ক্ষেত্রে 9 ধারা কোনো বাধা না। যদি কেউ 9 ধারার মামলায় হেরে যায়, তো তারপরেও সে 8 ধারার মামলা দায়ের করতে পারবে, এবং এই ক্ষেত্রে আদালত বলবে না যে তুমি তো 9 ধারার মামলায় যা বলার বলতে পারতা, এখন 8 ধারা মামলা খারিজ হবে, এটা বলতে পারবে না, কারণ এটা কনস্ট্রাকটিভ রেস জুডিকাটার একটা ব্যতিক্রম। আর কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা কি, এটা কিন্তু আমি ক্লাসের শুরুতেই আলোচনা করছি। দেখেন তো 9 ধারার বিধান করা হয়েছে, এই লাইনটা গুরুত্বপূর্ণ। দেখেন, এরূপ সম্পত্তিতে, আন্ডারলাইন করেন, তার সত্য প্রমাণ করতে এবং দখল উদ্ধার করতে এই ধারার কোনো কিছুই কোনো ব্যক্তিকে মকদ্দমা দায়ের করা হতে বারিত করবে না। এই কথাটা বলছে 9 ধারায়। মানে আপনি তো 9 ধারার মামলা করতেনই, তারপরেও এরূপ সম্পত্তিতে তার সত্য প্রমাণ করতে, মানে বাদীর সত্য প্রমাণ করতে, বা যার সত্য আছে তার সত্য প্রমাণ করতে বা এবং দখল উদ্ধার করতে এই ধারার কোনো কিছুই কোনো ব্যক্তিকে মকদ্দমা দায়ের করা হতে কি করবে না, বারিত করবে না। নাথিং ইন দিস সেকশন শ্যাল বার এনি পারসন ফ্রম সুইং টু এস্টাবলিশ হিজ টাইটেল টু সাচ প্রপার্টি অ্যান্ড টু রিকভার পজেশন দেয়ারঅফ। তাহলে দেখেন, 9 ধারার মামলায় যে পক্ষ পরাজিত হয় সেই পক্ষ উক্ত সম্পত্তিতে তার সত্য প্রমাণ করে 8 ধারায় নতুন মামলা দায়ের করতে পারবে। এই প্যারাটা ব্র্যাকেটে আটকাইয়ে 3টে স্টার দেন, গুরুত্বপূর্ণ প্যারা। প্যারা আর কি, নট পেয়ারা। এবং আম, এই ক্ষেত্রে দোবারো দোষ নীতি প্রযোজ্য হবে না। মানে কেউ যদি 8 ধারার মামলা হারেও, সরি, কেউ যদি 9 ধারার মামলা হারেও সে 9 ধারার মামলা দায়ের করতে পারবে, এবং এই ক্ষেত্রে রেস জুডিকাটা প্রযোজ্য হবে না। কিন্তু 9 ধারার মামলায় যে পক্ষ পরাজিত হয় সেই পক্ষ পূর্ববর্তী দখলের উপর ভিত্তি করে 9 ধারার, 9 হারলে আবার 9 করা যাবে না, বাট 9 হারলে কি করা যাবে, করা যাবে। এবং যদি করে তাহলে দোবারা দোষ বা রেস জুডিকাটা নীতি দ্বারা মামলাটি কি হবে, খারিজ হবে। উদাহরণ উদাহরণ যদি দেখি, দেখেন, এ বি এর বিরুদ্ধে দখল উদ্ধারের জন্য 9 ধারায় মামলা দায়ের করে, আরিফ করছে বিথিকার বিরুদ্ধে। তো আদালত আরিফের বিরুদ্ধে ডিক্রি দিল, মানে মামলায় আরিফ হেরে গেছে, মামলায় আরিফ হেরে গেছে। পরবর্তীতে সত্য প্রমাণ করে দখল উদ্ধারের জন্য আরিফ 8 ধারায় নতুন মামলা দায়ের করতে পারবে। আরিফ যেহেতু 9 ধারার মামলায় হারছে, সে 8 ধারার মামলা দায়ের করতে পারবে, কিন্তু আরিফ দখলের জন্য 9 ধারায় নতুন করে মামলা করতে পারবে না, কারণ দখলের বিষয়টি ইতিমধ্যে কি হয়ে গেছে, নিষ্পত্তি হয়ে গেছে। সো এটা একটা ব্যতিক্রম যে আপনি যদি 8 9 ধারার মামলায় হেরে যান, তাহলে আপনি কোন ধারার মামলা করতে পারবেন, 8 ধারার মামলা করতে পারবেন। তো এটা আমি পরের প্যারাটা পড়তেছি না, যে যে ক্ষেত্রে দখলচ্যুত বাদী 6 মাসের মধ্যে মামলা দায়ের না করে, কোনো ব্যক্তি বেদখল হওয়া 6 মাসের মধ্যে যদি মামলা দায়ের না করে, তাহলে তো 9 ধারা মামলা আর সে করতে পারতেছে না, তার তাবাদি মেয়াদ কি শেষ। তো যদি সে মালিক হয়ে থাকে, তাহলে পরবর্তীতে সে 8 ধারা মামলা করতে পারে, কারণ 8 ধারা মামলার তাবাদি মেয়াদ কতদিন, 12 বছর। কিন্তু ধরেন সে মালিক না, বেদখল হইছে, তাহলে 6 মাসের মধ্যে মামলা না করলে তো তার আর কোনো প্রতিকার নাই। তো আমরা একেবারে সবশেষ প্রান্তে চলে আসছি, সেটা হলো 8 ও 9 ধারা মামলার কোর্ট ফি। দেখেন, 8 ধারার মূল্যের আনুপাতিক বা অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দিতে হবে, মূল্য আনুপাতিক বা অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি। কিন্তু 9 ধারায় মামলার বিষয়বস্তু মূল্যের উপর যে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি হবে তার আন্ডারলাইন করেন অর্ধেক কোর্ট ফি দিতে হবে। 8 ধারায় দিতে হবে মূল্যানুপাতিক কোর্ট ফি, আর 9 ধারায় দিতে হবে কি, মূল্যানুপাতিক কোর্ট ফির অর্ধেক। এখন বিথিকা বিশ্বাস বলেন যে আপনি একটা জমির মালিক, আপনারে বেদখল করছে, এখন আপনি কি 8 ধারার মামলা করবেন না 9 ধারার মামলা করবেন, কি করবেন বলেন, আপনার মন কি চায়? করি তাহলে আগে করতে পারবে আগে। আপনি কি করবেন, আপনার ইচ্ছা সেটা আমরা বুঝবেন, যে স্যার আমি এটা করবো, সেটা বলেন, বলেন। দুটো যদি করা যায় তাই সেই হিসেবে 8 ধারাই করা আট উচিত, ধারা মানে করুন। না 9 ধারা করা উচিত। তারপর 9 ধারা হেরে গেলে আমি 8 ধারা করলাম। আচ্ছা, 8 শামীম সাহেব কি করবেন আগে? বললাম যে আপনি একটা জায়গার মালিক, আপনার বেদখল করছে একজন, এখন আপনি কি মামলা করবেন, 9 ধারার না 8 ধারার? স্যার আমি 9 ধারা মামলা করতে পারবো যদি আমার 6 মাসের ভিতরে যদি আমি করি। ধরেন আজকেই বেদখল করছি, আজকে থেকে 6 মাসের ভিতরে যদি 9 ধারা মামলা করতে পারবো। পারবেন তো, করবেন কি? করবেন কি করবেন না, কেন করবেন? স্যার এইখানে যদি আমি কোর্ট ফি 8 ধারা সহ 42 ধারা 142 ধারা করলে ভালো হয়। যেতে করছে না, আমি রিস্ক নেবো না, আমি একবার সত্য সহ দখল পুনরুদ্ধার চাবো, তা সেক্ষেত্রে আমি 8 ধারা এবং 42 ধারা একসাথে মামলা জি। করতে পারবো 12 বছরের ভিতরে। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে কি করবেন এটা আপনার ব্যাপার। তবে আপনি যদি মনে করেন 8-এ যান, তাহলে আপনার দিতে হবে 1 বেলের কোর্ট ফি।
আর যদি আপনি জানেন যে আমি মামলার যে প্রেক্ষাপট আমি 9 ধারা মামলায় জয়লাভ করব, তাহলে আমার কোর্ট ফি লাগতেছে কত? অর্ধেক। অর্ধেক। বুঝতে পারছেন? ফিক্সড কোর্ট ফি। আবার ফিক্স না, ফিক্স বলেন কেন? অ্যাড ভ্যালোরেন্ট কোর্ট ফির অর্ধেক। না স্যার, সরি সরি স্যার, অ্যাড ভ্যালোরেন্ট কোর্ট ফির অর্ধেক স্যার। আর যদি কেউ আমার যদি 9 ধারা মামলায় হেরে যায়, তাহলে তো আবার আমার 8 ধারা মামলাই করতে হবে, তাইলে আবার আপনার ওই অ্যাড ভ্যালোরেন্ট কোর্ট ফি দেওয়া লাগবে, তাহলে মানে 1.5 গুণ দেওয়া লাগলো। মানে এই জায়গায় অর্ধেক তো দেওয়া লাগলোই, আবার ওই জায়গায় যাইয়ে পুরোটা। বুঝতে পারছেন? আর আগে যদি 8 ধারায় যাইতেন তাহলে দেওয়া লাগতো কত? একটাই। কিন্তু এখন আপনি যদি ওই সুবিধা নিতে চান তাহলে তো একটু রিস্ক থেকেই যায়। তো বিগত বছরের প্রশ্ন আছে একটা, দেখেন ভাই, যে নিম্নবর্ণিত কোন মামলায় অ্যাড ভ্যালোরেন্ট কোর্ট ফি দিতে হবে না? এটার উত্তর লেখছে যদিও বন্টন মামলা, এটা সঠিক না, এটার উত্তর হবে দখল পুনরুদ্ধার। এটা এটা কাউন্ট করেন। বন্টন মামলায় অ্যাড ভ্যালোরেন্ট কোর্ট ফি কখনো দেয়, কখনো দেয় ফিক্সড কোর্ট ফি। যদি দখলে না থাকে সেই ক্ষেত্রে বন্টন মামলা দেয় অ্যাড ভ্যালোরেন্ট কোর্ট ফি, আর যদি কোনো সম্পত্তি দখলে থাকে সেই ক্ষেত্রে বন্টন মামলা দেয় ফিক্সড কোর্ট ফি। তো এই জন্য অ্যাড ভ্যালোরেন্ট নিম্নের বর্ণিত কোন মামলায় অ্যাড ভ্যালোরেন্ট কোর্ট ফি দিতে হবে না? উত্তর হবে দখল পুনরুদ্ধার, কারণ দখল পুনরুদ্ধার মামলায় কোর্ট ফি দেয় কত? অ্যাড ভ্যালোরেন্ট কোর্ট ফিসের অর্ধেক। সো এখানে উত্তর হচ্ছে ঘ। আর কেউ যদি মনে করেন যে না ছাপার হরফে লেখছে ওনার কথা শুনবো না, এটাই দাগাবো, তাহলে আপনার বিষয় আর কি। দেখেন কোনটা। হ্যাঁ, তো সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তিতে 1 নম্বর প্রশ্ন সেলফ প্র্যাকটিস, আমরা প্রায় শেষ, আর 2-1 মিনিট লাগবে। দেখেন দখলের অধিকারী ব্যক্তি, এই শব্দটা বললেন 1 নাম্বার। সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তিতে দখলের অধিকারী ব্যক্তি দেওয়ানি কার্যবিধিতে উল্লেখিত মন্থায়টা উদ্ধার করতে পারে কত ধারায়? 8 ধারায়। আর এই জায়গায় মোটামুটি যে প্রশ্ন প্রশ্ন আছে এগুলো আপনারা সব পারবেন ইনশাল্লাহ, সমস্যা নাই। খ দিলে ঠিক না, অনেকেই দিতে অ্যাকচুয়ালি খ ঠিক না। এখানে সেলফ প্র্যাকটিসের 20 নাম্বার প্রশ্নটা ভুল আছে, এটা একটু দেখেন। সেলফ প্র্যাকটিসের 20 নাম্বার প্রশ্নটা, 20 নাম্বার হলো সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারায় নিম্নলিখিত কোনটি বিবেচ্য বিষয় হতে পারে? কোনটি বিবেচ্য বিষয় হতে পারে? বিরোধীয় সম্পত্তিতে বাদীর সত্ত্ব আছে কিনা, এটা বিবেচ্য বিষয় হবে না। আর খ আর গ হবে, খ আর গ হবে, কিন্তু উত্তর লেখছে উপরের কি সবগুলা। তো এখানে 20 নাম্বারে যদি বলতো যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারা নিম্নলিখিত কোনটি বিবেচ্য বিষয় হতে পারে না, তাহলে উত্তর উত্তর ক। না থাকলে হতো কি ক। পান নাই খুঁজে? আপনি তো 20 নাম্বার, আপনি ভাব ধরতেছেন কেন? পুরন বই করতেছি। 20 নাম্বার বের করেন। এই যে স্যার 20 নাম্বার বোঝেন না? কুড়ি। তো এখানে ভাই উত্তর যদি ঘ রাখতে চান উপরে সবগুলা, তাহলে উত্তর হবে খ আর গ। খ আর গ। বুঝতে পারছেন? যদি দেখেন, কারণ আমরা জানি 9 ধারায় 6 মাসের মধ্যে বাদী দখলে ছিল কিনা এটা বিবেচ্য বিষয়, সম্মতি ব্যতীত আইনগত পন্থা ছাড়া দখলযুক্ত করা হয়েছে কিনা এটা বিবেচ্য বিষয়, কিন্তু 9 ধারায় কিন্তু বিরোধী সম্পত্তিতে বাদীর সত্ত্ব আছে কিনা এটা কিন্তু বিবেচ্য বিষয় না। তো উত্তর হবে, যদি আপনি ঘ কেই রাখতে চান তাহলে উত্তর হবে খ আর গ। আর যদি প্রশ্ন যদি যোগ করেন যে 9 ধারার নিম্নের কোনটি বিবেচ্য বিষয় হতে পারে না, সেক্ষেত্রে উত্তর হবে কত? ক। আরে না আর ওটা আমাদের ঠিক থাকতে দেখেন বাদের জায়গা বিবাদী ওটা ঠিক হুম। ঠিক আছে ঠিক থাকতে। তাহলে এটা উত্তর কি হবে স্যার? ওটা খ প্লাস গ দেন, খ প্লাস গ। এই তো, আর অন্যান্য যা আছে এগুলো ইনশাল্লাহ পারবেন, সব পড়ে আসবেন। আগামী দিন আমরা ইনশাল্লাহ 10-11 দিয়ে শুরু করব। আর কোনো প্রশ্ন যদি বুঝতে সমস্যা থাকে আহ আগামী দিন এসে জিজ্ঞাসা করবেন। মোটামুটি আমরা যা পড়েছি তার মধ্যেই প্রশ্ন বাসায় বসে পড়বেন, মুখস্থ না। যা পড়লাম এটা আপনি প্রশ্ন উত্তর ঢেকে পড়বেন, যে আমি এই প্রশ্নটা পারি কিনা। বুঝতে পারছেন? যদি কোনোটা বুঝতে সমস্যা হয় নেক্সট ক্লাসে এসে আমাকে স্যার ও জিজ্ঞাসা স্যার করবেন। এর তো এখন আমাদের পরীক্ষা শুরু হবে, যদি অনলাইনে কোনো প্রশ্ন থাকে করতে পারেন। হ্যাঁ বলেন বিথিকা, বলেন। হ্যাঁ পরে পরে ক্লাসে নেব পরীক্ষাটা এই না। ক্লাসে ভর্তি করে না। বলেন বলেন। এই যে স্যার, এই যে একটা প্রশ্ন, এই যে এটা একটু বুঝান তো স্যার।